আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আজকের ৫ নম্বর পার্টে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা জানেন যে আমরা একটা সিরিজ শুরু করেছি, যেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার উপরে ভিত্তি করে, যেটা ২০১২ সালে আমরা জানি যে এই নিয়োগটা শেষ হয়েছিল এবং মানে সর্বশেষ সরাসরি নিয়োগ হয়েছিল। তো সেখান থেকে আমরা আসলে শুরু করেছিলাম যে আমরা আসলে প্রাথমিক বিদ্যালয়ের যে ২০১২ সালের যে নিয়োগ পরীক্ষা, তার প্রত্যেকটা পার্টের উপরে আমরা হচ্ছে বা প্রতিটা প্রশ্নের উপরে আমরা একদম A to Z আপনাদের উত্তর এবং সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব ব্যাখ্যা সহ। তো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের ৫ নম্বর ক্লাস। এর আগে আমরা অলরেডি 4টা ক্লাস দিয়েছি, যেখানে প্রতিটা প্রশ্নের হচ্ছে আপনার ব্যাখ্যা এবং উত্তর সহ আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের এই ক্লাসের শেষে একটা চমক আছে, সেটা হচ্ছে যে আজকে যে আমরা এই ক্লাসটা আসলে সলিউশন করব, এই ৮০টা কোশ্চেন সলিউশন করার পরে আপনারা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে আপনারা একটা এক্সাম লিঙ্ক পাবেন আর কি। সেখানে আপনারা গিয়ে আজকের এই যে ৮০টা ক্লাস ৮০টা কোশ্চেন আমরা সলিউশন করব, এই ৮০টা কোশ্চেন থেকে সেখানে কিছু কোশ্চেন থাকবে। আপনারা সেখানে এক্সাম দিয়ে আসলে নিজেদেরকে একটু ঝালাই করে নিতে পারবেন যে আপনারা যে ক্লাস থেকে আসলে কী কী শিখলেন এবং কতটুকু আপনাদেরকে মনে থাকলো বা মনে আছে। তো এই যে আজকের যে ক্লাসের যে টপিকগুলো থাকবে, হুবহু যে কোশ্চেনগুলো থাকবে, এই হুবহু কোশ্চেনগুলোই কিন্তু আপনারা ওই এক্সাম লিঙ্কের মাধ্যমে এক্সাম দিয়ে নিজেদেরকে একটু যাচাই করে নিতে পারবেন যে আপনি আসলে কতটুকু এখান থেকে ক্যাপচার করতে পেরেছেন বা কতটুকু আপনি আসলে নিতে পেরেছেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের যে ৫ নম্বর ক্লাস সেটা শুরু করি। তবে যারা এর আগে 4টা ক্লাস করেন নাই, তারা অবশ্যই ক্লাস 4টা একটু করে নেবেন। আমার ক্লাসগুলো একটু বড় বড় হচ্ছে, আমি বুঝতেছি যে আসলে 1 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে, বাট কিছু করার নাই। প্রতিটা কোশ্চেন আসলে ধরে ধরে করা বা ব্যাখ্যা করা বা বলা, সো এটা একটু লং টাইম হবেই। একটু সময় করে নিয়ে আপনারা এটা করতে পারেন, অথবা আপনারা এটা শেয়ার দিয়ে রাখতে পারেন নিজের টাইম লাইনে। আপনাদের ইচ্ছা মতো সময় আপনারা একটু একটু করে দেখে এটা শেষ করে দিলেন। এভাবে করে কিন্তু আপনারা এই ক্লাসগুলো শেষ করতে পারবেন। তো চলুন আমরা আজকের যে ক্লাস আছে সেটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের বাগান বিলাস যে সেটটা ছিল, সেটা আমরা জানি যে লাস্ট যে পর্ব ছিল সেটা হচ্ছে আপনার নাগলিঙ্গম, ওই সেটের উপরে আমরা আসলে আমাদের সলিউশন ক্লাসটা দিয়েছিলাম। তো আজকে আমরা বাগান বিলাস যে সেটটা আছে সেই সেটের উপরে হচ্ছে আমরা কী করব, আপনার সলিউশনটা দেওয়ার ট্রাই করব। তো চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আপনার, আমি এটা একটু বড় করে নিই। আমাদের প্রথম যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কোনটি শুদ্ধ বানান। ঠিক আছে, প্রথম ইংরেজি প্রশ্নের উপর আসলে শুরু হয়েছে কোনটি শুদ্ধ বানান। এখানে শুদ্ধ বানান হচ্ছে এখানে হিউমোরাস। ঠিক আছে, ক নাম্বার যেটা আছে সেটা হিউমোরাস, বিকজ এটা হচ্ছে HUMOROUS, হিউমোরাস। এই হিউমোরাস শব্দের অর্থ হচ্ছে আপনার ব্যঙ্গাত্মক বা বিদ্রুপাত্মক অথবা মানে হাসি রসাত্মক এরকম কিছু বোঝায়। এরপরে হচ্ছে কোনটি শুদ্ধ, এটাও আসলে আমাদের স্পেলিং থেকে এসেছে। এটা হচ্ছে এক্সপ্লানেশন। এই যেটা হবে খ নাম্বার, এক্সপ্লানেশন। অনেকে কিন্তু মনে করবেন যে এক্সপ্লেনেশন এটা কেন হইল না। আসলে এক্সপ্লেইন যখন আপনি বলবেন, শুধুমাত্র এক্সপ্লেইন এতটুকু, অর্থাৎ এইটা থাকবে না। এখন বানানটা ঠিক আছে, এক্সপ্লেইন বানানটা ঠিক আছে, ব্যাখ্যা। এক্সপ্লেনেশন মানে আসলে ব্যাখ্যা, বাট এটা হচ্ছে আপনার এক্সপ্লানেশনের মধ্যে হচ্ছে আপনার আই যেটা আছে, এই আইটা আসবে না। পরবর্তী যে কোশ্চেন আছে সেটা হচ্ছে আই কাউন্ট ড্যাশ অন ইউর হেল্প। কাউন্ট অন হবে, এটা কাউন্ট অন মানে হচ্ছে আপনার নির্ভর করা। এখানে বোঝাচ্ছে যে আই কাউন্ট ড্যাশ অন ইউর হেল্প মানে হচ্ছে আমি তোমার সাহায্যের উপরে নির্ভর করছি বা করি, এরকম কিছু একটা বোঝাচ্ছে। ওকে, তাহলে চলো পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে ইউ শুড অ্যাটেন্ড ড্যাশ ইউর লেসন। ইউ শুড অ্যাটেন্ড টু হবে, অ্যাটেন্ড টু মানে হচ্ছে আপনার মনোযোগ দেয়, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, আমরা চলে যাই আমাদের নেক্সট যে কোশ্চেন আছে সেটাতে। এরপরের কোশ্চেনটা হচ্ছে দেখতে পাচ্ছেন, নিচের কোন বাক্যটি শুদ্ধ। দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট, আই ওয়েন্ট টু মাই হাউস, হি কল মি ক্রাউড। আর হচ্ছে আপনার কি, অল প্যাসেঞ্জার্স মাস্ট শো দেয়ার টিকিট। এখানে হচ্ছে এটা সঠিক, হি কল্ড মি এ কাওয়ার্ড। এখন বাকিগুলো কেন সঠিক না, চলো আমরা একটু বিশ্লেষণ করার ট্রাই করি। বাকিগুলো সঠিক না এই কারণে, এখানে বলতেছে দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট। আসলে এখানে বলতেছে যে সন্দেহের অবকাশ নেই। ঠিক আছে, এখানে কোন একটা সম্পর্কে বলতেছে যে আসলে আমরা বলি না কথা যে এখানে আসলে এটা বলতে বা এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই বা সন্দেহের কোনো আসলে এটা হবেই এরকম কিছু একটা বোঝায়। তো এখানে দেয়ার ইজ নো প্লেস না, এটা হবে হচ্ছে দেয়ার ইজ নো রুম। যদি প্লেসের জায়গায় আসলে রুম থাকতো তাহলে আসলে এটা হইতো যে দেয়ার ইজ নো রুম, তার মানে হচ্ছে আপনার এখানে সন্দেহের অবকাশ নেই। তো এটা এই জায়গা থেকে ভুল আছে। এরপরে আই ওয়েন্ট টু মাই হাউস, দেখুন এখানে আই ওয়েন্ট টু মাই হাউস, এই হাউস বা হোম এইগুলোর আগে কখনো আপনার প্রিপোজিশন বসে না।
ঠিক আছে, এখানে যে টু এটা বসবে না, এখানে যদি এটা না থাকতো অর্থাৎ আই ওয়েন্ট হাউস তাহলে ইটস ওকে, ঠিক ছিল, ঠিক আছে, অথবা আই ওয়েন্ট মাই হাউস এটা ঠিক ছিল। বাট প্রিপোজিশনটা যখনই আসবে এই হাউস শব্দটাকে কিন্তু প্রিপোজিশন বসে না। এরপরে অল প্যাসেঞ্জার্স, দেখুন অল প্যাসেঞ্জার্স এটা একটা প্লুরাল ফর্ম, মাস্ট শো দেয়ার টিকেট, টিকেট না, এখানে আসলে একটা এস যোগ হবে, যদি একটা এস যোগ হইতো তাহলে আসলে এটা ঠিক ছিল, ঠিক আছে, মাস্ট শো দেয়ার টিকেটস তাহলে ঠিক ছিল। বাট এইটা যেটা আছে যে হি কল্ড মি এ কাওয়ার্ড, এটা কিন্তু 100% অ্যাকুরেট আছে, বাস ঠিক আছে। এরপরের যে কোশ্চেন আছে আমরা সেটাতে চলে যাই, সেটা হচ্ছে আপনার দ্য অ্যালাইট, কোনটি অ্যালাইট শব্দটির সমর্থক শব্দ? অ্যালাইট, অ্যালাইট মানে হচ্ছে আপনার অবতরণ করা, এটা হচ্ছে আপনার এই যে ডিসেন্ট, ঠিক আছে, ডিসেন্ট মানে হচ্ছে অবতরণ করা, একটা বিমান যখন অবতরণ করে এটাকে বলা হয় আসলে অ্যালাইট বা ডিসেন্ট। এরপরে হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে কোনটি হিট শব্দের সমার্থক শব্দ? হিট শব্দের সমার্থক শব্দ হচ্ছে নোটিস, হিট মানে হচ্ছে লক্ষ্য করা, নোটিস মানেও লক্ষ্য করা। ওকে, তো আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেখানে। পরবর্তী কোশ্চেন আছে হচ্ছে আপনার হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি বাক্যটির প্যাসিভ ফর্ম কী হবে? বাক্যটির প্যাসিভ ফর্ম হবে, দেখুন সারপ্রাইজড, এই সারপ্রাইজডের সাথে প্যাসিভ করতে গেলে আমরা জানি যে কোনো একটা অব্যয় বা কোনো একটা কনজাংশন নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই কিন্তু অব্যয়টা ইউজ করি বা বাই কনজাংশনটা ইউজ করি। তো এখানে এই সারপ্রাইজড যেটা আছে, সারপ্রাইজডের সাথে আসলে কনজাংশন হিসাবে অ্যাড ব্যবহৃত হয়, অ্যাট আসে, ঠিক আছে। সো আর আই সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, বিষয়টা এমন দেখুন না, এখানে বলতেছে যে আই হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, সারপ্রাইজড কিন্তু একটা আপনার কি বলতেছে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তো পাস্ট ইনডিফিনাইট টেন্স যেহেতু আছে, তো আমরা জানি যে পাস্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত কোনো একটা সেন্টেন্সকে যদি আপনি প্যাসিভ করতে চান তাহলে সেখানে আপনার ওয়াজ ওয়ার চলে আসবে, তো ওয়াজ ওয়ার চলে আসবে, এখানে বলতেছে হিজ বিহেভিয়ার, তার মানে হচ্ছে এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, হি বোঝাচ্ছে, তো এটার সাথে ওয়াজ আসবে, তাহলে আচ্ছা সরি, এখানে হচ্ছে সাবজেক্ট হবে হচ্ছে মি যদি সাবজেক্টটা আসলে হয় তাহলে সাবজেক্ট ফর্ম হবে আয়ের সাথে কি বসে এখানে ওয়াজ আসবে, ঠিক আছে, তো আয়ের সাথে যেহেতু ওয়াজ আসবে তাহলে এখানে আছে আই ওয়াজ, এখানে আছে আই ওয়াজ, বাট এখানে দেখুন আই হ্যাড আছে, এটা তো হবেই না, আর এটা ডিরেক্ট সারপ্রাইজড আছে, তার মানে এটা বাদ, এটাও বাদ। এখন আই ওয়াজ সারপ্রাইজড উইথ হিজ, এই যে দেখুন এখানে আছে উইথ হিজ কিন্তু বসবে না, সারপ্রাইজডের সাথে কি বসবে, এই যে অ্যাট হিজ বসবে, তার মানে হচ্ছে আমার এটা ঘ নাম্বার। ওকে, সো আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। এরপর আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের কি 10 নাম্বার যে কোশ্চেন আছে, হাউ ক্যান ইউ ডু দিস, এটার প্যাসিভ ফর্ম কী হবে? এটার প্যাসিভ ফর্ম হবে হচ্ছে আপনার যেহেতু ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে ডাব্লিউএস কোশ্চেনের ওটাই বসবে, অর্থাৎ হাউটাই বসবে, হাউয়ের পরে চলে আসবে হচ্ছে আপনার সাবজেক্ট, সরি এটার পরে যে মোডাল ভার্ব যেটা আছে এই ভার্বটা অর্থাৎ ক্যান, তো হাউ ক্যান, তারপর হাউ ক্যান, এরপরে আসবে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ দিস, তারপর একটা বি ভার্ব বসবে এবং বি ভার্বের পরে হচ্ছে আপনার বসবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে বাই দ্বারা যুক্ত হয়ে আপনার যে ইয়াটা আছে সাবজেক্ট আছে যে ইউজ এটা আছে এটা বসে যাবে, তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আসতেছে, এখানে তো যে আপনার হাউ ক্যান ইউ ডু দিস, এই যে ইউ ডু দিস মানে হচ্ছে প্রেজেন্ট ফর্মে যেহেতু, তার মানে হচ্ছে হাউ ক্যান দিস বি ডান, এই যে হাউ এর পরে ক্যান আসছে, এরপরে ইয়াটা আসছে দিসটা আসছে, এরপরে বি ভার্ব, এরপরে ডান, এরপরে বাই ইউ, তার মানে হচ্ছে এটা, অর্থাৎ হাউ ক্যান দিস বি ডান বাই ইউ, তার মানে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে ডাব্লিউএস কোশ্চেন দ্বারাই আপনাকে এটা কিন্তু শুরু করতে হবে প্যাসিভ ফর্মে, ঠিক আছে। এরপরে মোডাল ভার্ব, তারপরে সাবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে, এরপরে বি ভার্ব আসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, দেন তারপরে হচ্ছে আপনার যেটা আসে এই যে কনজাংশন দ্বারা আমরা যা যুক্ত করি সেটার অবজেক্টিভ ফর্ম চলে আসবে। এরপরে হচ্ছে বলতেছে আনোয়ার সেইড লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, এটার ইনডিক স্পেস কী হবে? এটার ইনডিক স্পেস হবে হচ্ছে আপনার আনোয়ার সেইড দ্যাট, অবশ্যই আনোয়ার সেইড দ্যাট হবে, যেহেতু সেইড পাস্ট ফর্মে আছে তাহলে ওটাকে এটা এখানে মে, তো এটা হবে না কারণ পাস্ট ফর্মে এটা চলে যেতে হবে, অর্থাৎ এইটা হবে হচ্ছে আপনার মাইট, ঠিক আছে। মাইট কোথায় কোথায় আছে দেখুন, এখানে মাইট আছে, এখানে মাইট থাকলেও এখানে টোল দ্যাট আছে, এখানে হবে সেইড দ্যাট, তার মানে এটাও হবে না। এই যে আনোয়ার সেইড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড, আনোয়ার সেইড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকস, তার মানে এই যে লাইকস এটাও হবে না, এটা হবে এই যে লাইকড, অর্থাৎ পাস্ট ফর্মে হবে, ঠিক আছে। আনোয়ার সেইড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড, যেহেতু সেইড আছে, সেইড মানে পাস্ট ফর্মে, তার মানে হচ্ছে আমার এটাকে পাস্ট ফর্মে রাখতে হবে, তার মানে এটা খ নাম্বার হবে। এরপর আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে, সেখানে কি আছে, হি সেইড অ্যালাস আই অ্যাম আনডান, এটার মানে কি?
এটা ইনডিরেক্ট স্পেস বলতেছে এলাস, মানে দুঃখ ভারাক্রান্ত বা দুঃখ মনে বলা। এটা আমরা জানি যে এক্সক্লেম উইথ সরো হয়, ঠিক আছে, এক্সক্লেম উইথ সরো। দেখুন এখানে এটার সাথে এক্সক্লেম উইথ সরো আছে এবং এটার সাথেও এক্সক্লেম উইথ সরো আছে, বাকি দুটার সাথে কিন্তু নাই, তার মানে বাকি দুইটা আগেই কি কাটা। এরপরে হচ্ছে আপনার যেটা এই এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়ার আনডান। নো, হি এর সাথে কখনো ওয়ার বসে না, হি এর সাথে আমরা জানি কি বসে, এই যে ওয়াজ বসে, তার মানে হচ্ছে এটা হবে হি ওয়াজ আনডান, অর্থাৎ এলাসের কারণে এক্সক্লেম উইথ সরি দ্যাট আসলো। আর যেহেতু সেইড আছে, পাস্ট ফর্ম আছে, তার মানে হি ওয়াজ হবে, আর হি এর সাথে ওয়ার না হয়ে ওয়াজ হবে, কারণ আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে হচ্ছে আপনার সিঙ্গুলার যে ভার্ব আছে সেটা বসবে। এরপরে কি আছে, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে এখানে আমরা জানি যে নাউনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, এই ধরনের কিছু হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখুন এখানে সিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন, একটা শহর বোঝাচ্ছে, না সরি, এটা একটা আপনার কমন নাউন। সিটি হচ্ছে একটা কমন নাউন, শহর, অর্থাৎ কোন শহর সেটা কিন্তু বোঝাচ্ছে না। সিটি দ্বারা কিন্তু আমরা ঢাকা শহর, চট্টগ্রাম শহর, আপনার রংপুর শহর যা কিছু বুঝতে পারি। বয়, এটা একটা কমন নাউন, বয় বলতে আসলে কোন বয়কে বোঝাচ্ছে? সকল ছেলেকেই বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে হিউম্যানিটি যেটা আছে, এই হিউম্যানিটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা চলো যাই পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে আপনাদের কোনটি কমন নাউন? কোনটি কমন নাউন? এখানে কমন নাউন হচ্ছে হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে মানবজাতি। মানবজাতি বলতে কোনো একটা মানবকে আসলে স্পেসিফিকলি বোঝাচ্ছে না, বা কারোর নামও বোঝাচ্ছে না, সমগ্র মানবজাতিটাকে বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা কমন নাউন, ঠিক আছে। এখানে যেটা আছে দেখুন, যে পাইরেট, পাইরেট হচ্ছে আপনার জলদস্যু, এটা একটা কালেক্টিভ নাউন বোঝায়, একটা মানে জলদস্যুর দল বা কালেক্টিভ একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে। টু হ্যাভ, 15 নম্বর কোশ্চেন হচ্ছে টু হ্যাভ ফুল হ্যান্ডস, এর অর্থ কি? টু হ্যাভ ফুল হ্যান্ডস, এটার অর্থ হচ্ছে আপনি, এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে আপনার টু বি ফুললি অকুপাইড, অর্থাৎ সম্পূর্ণ দায়িত্বভার নেওয়া আর কি, বা সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করা, এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে এটা, টু হ্যাভ ফুল হ্যান্ডস। ওকে, আমরা চলো যে পরবর্তী যে কোশ্চেন আছে সেখানে। পরবর্তী কোশ্চেনের এখানে কি আছে? পরবর্তী কোশ্চেন আছে এখানে, আমরা বাংলা জায়গাটাতে আসলে প্রবেশ করতেছি। তো বাংলা অংশে দেখুন, আমার এ ছোট ছেলে যে নেই এখন পাথরের টুকরের মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে, বছর তিনে কাকে কাক ডাকা গ্রীষ্মের দুপুরে। পঙ্ক্তিগুলো কোন কবির রচনা? এটা আসলে শামসুর রহমানের রচনা, ঠিক আছে, কবি শামসুর রহমান এই কবিতাটা লিখেছিলেন। মুনীর চৌধুরীর রচিত মুখরা রমণী বশীকরণ কি? মুনীর চৌধুরীর রচিত মুখরা রমণী বশীকরণ হচ্ছে একটা অনুবাদ নাটক। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ হচ্ছে কি? একটা অনুবাদ নাটক। এই যে দেখুন, মুখরা রমণী বশীকরণ, এই মুখরা রমণী বশীকরণ কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়র। এখন আমরা দেখলাম একটু আগে যে মুনীর চৌধুরীর কথা বলা হচ্ছে, বা এখানে আবার শেক্সপিয়র কেন? এই জন্যই ওখানে বলা হয়েছে অনুবাদ নাটক, অর্থাৎ এটা কিন্তু মেইনলি শেক্সপিয়রের লেখা একটা নাটক, মুখরা রমণী বশীকরণ। এটা একটা কমেডি নাটক আর কি, আমাদের শেক্সপিয়র লিখেছিলেন। তো সেখান থেকে হচ্ছে মুনীর চৌধুরী, বাংলা সাহিত্যিক মুনীর চৌধুরী, উনি শেক্সপিয়রের নাটকটাকে কী করছেন? অনুবাদ করছেন। অনুবাদ করে বাংলায় নাম দিয়েছেন কি? মুখরা রমণী বশীকরণ। এটা আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বলি। এই মুখরা রমণী বশীকরণ হচ্ছে আপনার ইতালির একটা কাহিনী, ইতালি দেশের একটা কাহিনী। সেখানে হচ্ছে একটা মেয়ে থাকে, নাম হচ্ছে ক্যাথেরিন। এই ক্যাথেরিন হচ্ছে খুবই জেদি, হ্যাঁ, খুবই জেদি এবং খুবই বাচাল এবং ঝগড়াটে একটা মেয়ে। তো সেই মেয়েটাকে আসলে বিয়ে করে পিক্রোসিও নামে একজন লোক। এই পিক্রোসিও বিয়ে করার পরে আসলে সে এই যে ক্যাথেরিনকে নিজের বশে আনার জন্য সে অনেক কৌশল করে, অনেক ফন্দি করে, এবং তার সাথে অনেক আসলে কি করে, সে স্ট্র্যাটেজি আসলে খাটায়। তো এই ধরনের কিছু স্ট্র্যাটেজির মাধ্যমে সে কী করে, ওই ক্যাথেরিনকে সে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, এবং নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে এক পর্যায়ে দেখা যায় যে ক্যাথেরিন ওই এলাকার বা ওই অঞ্চলের সব থেকে ভালো একজন ওয়াইফ হয়ে দাঁড়িয়েছে। তো এই জিনিসটাকে আসলে শেক্সপিয়র নাম দিয়েছিলেন হচ্ছে আপনার দ্য টেমিং অফ শ্রু। এটার ইংলিশ নাম হচ্ছে দ্য টেমিং অফ শ্রু, এবং সেটাকে বাংলায় মুনীর চৌধুরী লিখেছে হচ্ছে আপনার মুখরা রমণী বশীকরণ। অর্থাৎ একজন ক্যাথরিন নামে ওই মেয়েটাকে, জেদি মেয়েটাকে তার হাজব্যান্ড কীভাবে আসলে তার বশে নিয়ে আসে এবং কীভাবে তাকে আসলে ভালো করে তোলে, বা একজন ভালো মানুষ হিসেবে তৈরি করে, সেই জিনিসটাই আসলে এটার মধ্যে দেখানো হয়েছে। তো এটাই ছিল হচ্ছে আপনার মুখরা রমণী বশীকরণের কাহিনী। তো আমরা চলে যাই আমাদের হচ্ছে যে পরবর্তী কোশ্চেন। সেখানে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আপনার তিতাস একটি নদীর নাম। তো আমরা কী বললাম, এটা অনুবাদক নাটক। তিতাস একটি নদীর নাম, এটা আসলে লেখককে, তিতাস একটি নদীর নাম, এটার লেখক হচ্ছে আপনার অদ্বৈত মল্লবর্ণন, ঠিক আছে, অদ্বৈত
মরল বর্মন। তো এটার কাহিনী আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলে দিই, কারণ এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এমন মানে আমি আমার দেখা যতগুলো জব সলিউশন আমি করেছি, এখানে ম্যাক্সিমাম জব সলিউশনের মধ্যে আমি এটা পেয়েছি। প্রায় 70 থেকে 80% পরীক্ষার ক্ষেত্রে আসলে এই কোশ্চেনটা দিয়েছে। তো এই কোশ্চেনটা একটু ঘুরাই ফেরানোর সময় দিয়েছে যে তিতাস নদীটা কোথায় অবস্থিত, এটাও কিন্তু দিয়েছে যে তিতাস নদীটা কোথায় অবস্থিত। এটা হচ্ছে আপনার কুমিল্লার তিতাস নদীর অবস্থিত। এবং অদ্বৈত মল্লবন্ধন সেই কুমিল্লার তিতাস নদীর যে আপনার তিতাস নদীর গ্রামের পাড়ের যে কিছু লোকজন, সেখানকার আসলে যে জেলেরা ছিল, সেই জেলেদের জীবন কাহিনী নিয়ে আসলে আপনার এটা লেখা, অর্থাৎ তিতাস একটি নদীর নাম। আচ্ছা, আমরা একটু এটার ইয়েটা দেখি যে তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্ণন তার উপন্যাস। এটার কাহিনীটা কি আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। এই তিতাস নদীর পাড়ের জেলেদের একটা গ্রাম, সেখানে কিশোর এবং সুবল নামে দুইজন যুবক থাকে, এবং তাদের খেলার সাথে থাকে হচ্ছে আপনার বাসন্তী নামে একটা মেয়ে। তো কিশোর একটু পারিবারিকভাবে আসলে তারা একটু সচ্ছল টাইপের, বাট সুবল সচ্ছল টাইপের না। কিশোরের একটা নৌকা থাকে বা তাদের নিজস্ব জাল আছে, যেটা আসলে সুবলের নাই। তো কিশোর সুবল বাসন্তী একসাথে তারা খেলে একই গ্রামে। একটা সময় গিয়ে আসলে তারা যখন যৌবনে পদার্পণ করে, তো তখন বাসন্তীর মা চায় যে তার মেয়েকে সে কিশোরের সাথে সুবলের সাথে বিয়ে দিবে। ঠিক আছে, সুবলের সাথে তার মেয়েকে সে বিয়ে দিবে, কিন্তু বাসন্তী মনে মনে আসলে কিশোরকে ভালোবাসে। তো এখন এই কিশোর এবং সুবল দুইজন একদিন কি করে, আপনার যখন তারা বড় হয় বা কর্মক্ষম হয়, তখন এই যে সুবল একটু যেহেতু সচ্ছল ছিল, কিশোর একটু যেহেতু সচ্ছল ছিল, তো কিশোরের নিজস্ব নৌকা আছে, কিশোরের নিজস্ব জাল আছে। তো সেই নৌকা এবং সেই জাল নিয়ে বা সেই নৌকায় আসলে কি আপনার যে সুবল সে কাজ করে। তো সুবল সেখানে কাজ করে ওর আন্ডারে। তো দুজন মিলে একদিনে একসাথে হচ্ছে অনেক দূরে চলে যায়, মাছ ধরতে দূরে গিয়ে একটা গ্রামে তারা আসলে আশ্রয় নেয় এবং সেই গ্রামে থাকে, সেখানে মাছ ধরার পরে সেখানে মাছ বিক্রি করে কিছু টাকা পয়সা তারা ইনকাম করে। এবং ওই জায়গায় থাকা অবস্থাতেই কিশোর ওইখানে একটা মেয়েকে সে বিয়ে করে। ঠিক আছে, একটা মেয়েকে সে বিয়ে করে সে অনেকদিন সেখানে থাকে, এবং তারা এক পর্যায়ে তাদের গ্রামে আসে, মানে চলে আসার জন্য তারা উদ্যোগ নেয় আর কি। তো চলে আসার সময় তাদের নৌকায় ডাকাত পড়ে, এবং সেই ডাকাত হচ্ছে সবাই তখন ঘুমাচ্ছে নৌকার মধ্যে। ডাকাত সেই ঘুমন্ত নৌকা থেকে আপনার কিছু যে ওদের যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা এবং ওই যে আপনার কিশোরের বউ, নববধূ, সেই বউকে তারা নিয়ে যায়, অর্থাৎ ডাকাত নিয়ে যাওয়ার পরে কিশোরের বউ কী করে, সেখান থেকে নদীতে ঝাঁপ দিয়ে আসলে সে কোনোভাবে সাঁতরিয়ে কোনো একটা তীরে গিয়ে ওঠে, এবং সেখান থেকে তারা আরেকটা পরিবারের আন্ডারে সে আসলে সেখানে বসবাস করতে শুরু করে, তাকে মানে আশ্রয় দেওয়া হয়। এবং সে সেই সময় প্রেগনেন্ট থাকে, অর্থাৎ তার পেটে হচ্ছে আপনার কিশোরের বাচ্চা থাকে। তো পরবর্তীতে তার একটা বাচ্চা হয়, সেই বাচ্চার নাম হচ্ছে আপনার অনন্ত, অর্থাৎ অনন্তর ছেলে হচ্ছে কিশোর। তো এদিকে গ্রামে গিয়ে কিশোর হচ্ছে তার বউ বাচ্চা হারিয়ে সে একেবারে পাগল হয়ে যায়। ঠিক আছে, পাগল হয়ে সে আসলে দিক সেদিক ঘোরাঘুরি ঘুরে। আর ওইদিকে সুবল বাসন্তীকে বিয়ে করার কিছুদিন পরে আবার সুবল মারা যায়। সুবল আবার সে থাকে না। তো বাসন্তী পড়ে যায় হচ্ছে একটা অথই জলে। তো বাসন্তী তার বৃদ্ধ বাবা মার ঘরে গিয়ে উঠে থাকে। এরই মধ্যে হচ্ছে আপনার এই যে কিশোরের যে বউ এবং তার বাচ্চা যে অনন্ত, অর্থাৎ অনন্ত এবং অনন্তের মা, তারা ওই গ্রামে যায়। গ্রামে গিয়ে তারা আসলে একটা ঘর ওঠায় এবং সেখানে তারা বসবাস করতে শুরু করে। কিছুদিন পরে হচ্ছে কি তারা কিন্তু আবার কিশোরকে চিনে না। তো কিশোর কিছুদিন পরে তার বউ বাচ্চা মানে কাছে আসে, সামহাউ কাকতলীয়ভাবে তার সামনে চলে আসে, কিন্তু কিশোর তাকে চিনতে পারে না, বিকজ কিশোর ওই সময় পাগল। তো এক পর্যায়ে কিশোর তার বউকে জাপটে ধরাতে সে চিৎকার চেঁচামেচি করে, এবং গ্রামবাসী এসে কিশোরকে অনেক গণপিটুনি দেয়। ঠিক আছে, যেহেতু কেউ জানে না যে এইটাই আসলে কিশোরের বউ এবং এটাই হচ্ছে কিশোরের বাচ্চা, এবং কিশোর নিজেও পাগল, সেও আসলে চিনতে পারতেছে না, কাউকে বুঝতে পারছে না, বাট পাগলামি করে আসলে সে একটা পাগল হিসাবেই সে তার ওয়াইফকে আসলে জাপড়ে ধরেছিল। এবং ধরার পরে সেখানে যে গ্রামবাসী তারা এসে কিশোরকে গণপিটুনি দেওয়ার পরে কিশোর সেখান থেকে আসলে মারা যায়। তো মারা যাওয়ার পরে কিশোর মারা যাওয়ার ঠিক কিছুদিন পরেই তার যে বউ ছিল, অর্থাৎ অনন্তের মা, সেও মারা যায়। এবং এক পর্যায়ে অনন্ত কী করে, অনন্ত হচ্ছে আপনার এই বাসন্তীর কাছে গিয়ে আশ্রয় নেয়, যেখানে অলরেডি সুবল কিন্তু মারা গেছে এবং বাসন্তী তার বাবা মার ঘরে গিয়ে উঠেছে, তার বাবা মা বৃদ্ধ। তো সেখানে আসলে অনন্ত বেশি দিন থাকতে পারে না, কারণ হচ্ছে আপনার যে বাসন্তীর হচ্ছে বাবা মার, বৃদ্ধ বাবার ইনকামে তাদেরই সংসার চলে না, সেখানে সে আরেকটা ছেলেকে কীভাবে রাখবে। তো এক পর্যায়ে তাকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, এবং অনন্ত গিয়ে হচ্ছে আপনার একটা শহরে গিয়ে উঠে, এবং সেখানে সে পড়ালেখা শুরু করে সে আসলে নিজের পায়ে দাঁড়াতে চায়।
আর এদিকে ওই যে গ্রামটা, এই গ্রামটা হচ্ছে একসময় যে তিতাস নদীটা, সেই নদীটা শুকিয়ে যায়, সেই নদীটা শুকিয়ে গিয়ে সেখানে চর জাগে, চর হয়, এবং সেই চর হচ্ছে ধনী যে কৃষকগুলো থাকে সেই কৃষক গ্রামটাতে চলে যায় এবং তারা সেখানে চাষবাস শুরু করে। চাষবাস শুরু করলে দেখা যায় কি এক পর্যায়ে গ্রামের যে জেলে সম্প্রদায়গুলো ছিল, যে জেলেরা, তারা আসলে আর সেখানে থাকতে পারে না, কারণ সেখানে চর উঠে গেছে, সেই চরেও তাদের এখন কোনো দখল নাই, আবার নদীও নাই। তাহলে তারা এখন কী করবে? তারা অনেকেই আসলে না খেয়ে অনাহারে মারা যায় এবং অনেকেই আবার গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। তো এক পর্যায়ে কুমিল্লা শহরে থাকাকালীন আপনার যে অনন্ত, এই অনন্ত মানে সেই কিশোরের ছেলে, সে কিন্তু এখন মোটামুটি পড়ালেখা করে সে নিজে পায়ে দাঁড়িয়েছে এবং সে এখন এস্টাবলিশ, সে অনেক শহরের বাবুদের সাথে চলাফেরা করে। তো সে অনেক এক সময় এই গ্রামে আসে, এসে দেখে যে গ্রামের এখন এই অবস্থা, অর্থাৎ সেই জেলে সম্প্রদায়, জেলে পাড়া এখন আর নাই, একটা চর উঠে গেছে, সেই চর চলে গেছে ধনী কৃষকদের আন্ডারে, এবং তারা যেহেতু তাদের এখন চরও তাদের দখলও নাই, নদীও নাই, তো তারা এখন সবাই যাদের মতো অনেকেই মারা গেছে বা বিভিন্ন জায়গায় চলে গেছে, অনেকেই ভিক্ষাবৃত্তি শুরু করে। তো সে তখন চেষ্টা করে এখানে সেই গ্রামবাসীদের সাহায্য করার, কিন্তু সে আসলে ওইভাবে করে উঠতে পারে না। তো এই ছিল হচ্ছে মোটামুটি আপনার যে তিতাসেকি নদীর নাম, এটার হচ্ছে একটা সারসংক্ষেপ আর কি। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এরকম, যেটা কে লিখেছে, অদ্বৈত মল্লবর্ণন, কোথাকার, এটা আসলে কোন এলাকার জনজীবন, কুমিল্লার যে তিতাস নদীর পাড়ের যে জীবন, সেটা নিয়ে। আবার এখান থেকে প্রশ্ন আসে যে এই যে তিতাসেকি নদীর নামের চরিত্র নিচের কোনটি, সুবল, বাসন্তী, এই দুইটা নাম কিন্তু খুব আসে। ঠিক আছে, তো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। দেখি আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আছে। সেটা হচ্ছে কোন বানানটি শুদ্ধ। এখানে বানানটি শুদ্ধ হচ্ছে আপনার সমভি বেহারে, এটা কিন্তু বয় জফালা আকার হবে, ঠিক আছে। আর এখানে ভয় ঋষি হবে, এখানে কিন্তু ব আছে, এটা হবে না, ব আছে হবে না, এবং এখানে বয় জফালার পরে আকার নাই, দ্যাট মিনস হচ্ছে আমার এটা গ নাম্বারটাই হচ্ছে উত্তর হবে। এবং তারপরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে আমাদের কোনটি আপনার শুদ্ধ বানান, কোনটি শুদ্ধ বানান। এটা হচ্ছে মনোহারিণী, আগে হচ্ছে ঋষি, পরে হচ্ছে মূর্ধন্য দীর্ঘ, এটা হবে, অর্থাৎ মনোহারিণী, বৈশিন রয় ঋষি হবে এবং মূর্ধন্য ন এটার হচ্ছে দীর্ঘি হবে। বিশ্বজনে হিতকর এক কথায় কি হবে? বিশ্বজনে হিতকর হচ্ছে আপনার বিশ্বজনীন, আর সর্বজনে হিতকর হচ্ছে আপনার কি? সর্বজনীন, ঠিক আছে। আর সার্বজনীন কি? সকলের জন্য উন্মুক্ত, সার্বজনীন, সকলের জন্য উন্মুক্ত, সেটা হচ্ছে সার্বজনীন। এবং সর্বজনে হিতকর তাকে বলা হয় সর্বজনীন, আর বিশ্বজনে হিতকর তাকে বলা হচ্ছে কি আপনার বিশ্বজনীন। আর হিতৈষী মানে কি? দেখুন, হিতৈষী মানে হচ্ছে, হিত মানে হচ্ছে আপনার উপকার, ঠিক আছে, অর্থাৎ যে আপনার উপকার চায় তাকে আসলে হিতৈষী বলা হয়, অর্থাৎ অন্যের উপকার আশা করে যে এরকম কিছু একটা, অর্থাৎ আমরা যাদেরকে বলি শুভাকাঙ্ক্ষী, এই শুভাকাঙ্ক্ষীর একটা সমর্থক শব্দ আপনি বলতে পারেন হিতৈষী। হিত মানে হচ্ছে উপকার। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে তাকে হচ্ছে বলা হয় আপনার কি? হাতুড়ে, অর্থাৎ যে রোগ নির্ণয় করতে পারে না, রোগ নির্ণয়ে হাতড়ে মরে তাকে বলা হয় হাতুড়ে। অনভিজ্ঞ এটার হচ্ছে আপনার ক্যাবলা হাকিম, বাগধারা, ক্যাবলা হাকিমকে এর বাগধারা হচ্ছে আপনার অনভিজ্ঞ। এবং অরিন্দম, অরিকে দমন করে যে, অরি মানে হচ্ছে শত্রু, অর্থাৎ শত্রুকে দমন করে যে, তাকে বলা হয় অরিন্দম। আর ঔষধি হচ্ছে আপনার যে গাছ থেকে আসলে ওষুধ তৈরি করা হয়, ঠিক আছে, তাকে হচ্ছে ঔষধি বলা হয়। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আপনার ৯৯-এর ধাক্কা। ৯৯-এর ধাক্কা মানে কি? ৯৯-এর ধাক্কা মানে হচ্ছে আপনার হয়ে গেল, ৯৯-এর ধাক্কা হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার আসন্ন বিপদ মানে কি? আসন্ন বিপদ হচ্ছে শিরের সংক্রান্তি, আমরা জানি শিরের সংক্রান্তি মানে হচ্ছে আপনার কি? আসন্ন বিপদ। এরপর আমরা যে কোশ্চেন আছে সেখানে চলে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে শুভেচ্ছা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? শুভেচ্ছা শব্দটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে আপনার শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। কোনটি বহুব্রী সমাসের উদাহরণ? বহুব্রী সমাসের উদাহরণ হচ্ছে আপনার হাতাহাতি, অর্থাৎ হাতে হাতে যে দ্বন্দ্ব। আমরা জানি বহুব্রী সমাস তাকেই বলে যেখানে পূর্বপদ বা পরপদ কোনোটাকেই না বুঝিয়ে আরেকটা কোনো কিছুকে বোঝাবে, সেটা হচ্ছে আপনার বহুব্রী সমাস। প্রথম যেটা আছে দেখুন, একাদশ, এক দশ অধিক, এক অধিক দশ, এটা হচ্ছে আপনার কর্মধারয় সমাস। এবং এরপরে যে গ নাম্বার আছে সেটা হচ্ছে কি আপনার কি? মানানোর অভাব বেমানান, মানানোর অভাব বেমানান, এটা হচ্ছে মানানোর অভাব মানে হচ্ছে এটা অব্যয়ীভাব সমাস। এরপর আছে আপনার দুঃখকে অতীত, এটা হচ্ছে তৎপুরুষ সমাস, দুঃখাতীত। অর্থাৎ আমরা দেখতেছি বহুব্রী সমাস হচ্ছে হাতাহাতি, হাতে হাতে যে দ্বন্দ্ব, অর্থাৎ এটা কিন্তু একটা মারামারি বোঝাচ্ছে। এখানে হাতাহাতি দেখুন, হাতকেও বোঝাচ্ছে না আপনার অন্য একজন হাতকেও, কোনো হাতকে কিন্তু এটা বোঝাচ্ছে না, একটা মারামারিকে বোঝাচ্ছে বা কোনো একটা দ্বন্দ্বকে বোঝাচ্ছে। এরপরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে আপনার
এটা হচ্ছে যে বাঘ দত্তা, বাঘ দ্বারা দত্তা। আমরা জানি তৎপুরুষ সমাসের মধ্যে পরপদ প্রধান হবে এবং অবশ্যই এখানে হচ্ছে আপনার বিভক্তি থাকবে। তো বাগদত্তা, এখানে হচ্ছে বাগদত্তা, দত্তা হচ্ছে আপনার যে বাগদত্তা আমরা বলি না, অর্থাৎ দেখবেন যে বিয়ে করতে গেলে নতুন ক্ষেত্রে নতুন ইয়েতে বলে সে আমার বাগদত্তা, যার সাথে বিয়ে ঠিক হয়। তো দত্তা হচ্ছে তাকে বোঝায়। এবং এখানে বাঘ দ্বারা দত্তা, এখানে দেখুন আমরা সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনার দ্বারা, দ্বারা হচ্ছে একটা বিভক্তি, অর্থাৎ আমরা জানি যে বিভক্তি থাকলে সেখানে কি আসবে আপনার তৎপুরুষ সমাস হবে। ওকে, সো এটা হচ্ছে আপনার তৎপুরুষ সমাস। এবং গমন আগমন, গমন ও আগমন এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস, যেহেতু ও আছে দেখতে পাচ্ছেন এখানে। এবার নদী মাতৃক, নদী মাতৃক হচ্ছে আপনার নদী মাতা যার। দেখুন নদী মাতৃক দিকে নদী বোঝাচ্ছে না মাতৃককে বোঝাচ্ছে না, নদী মাতৃক আমরা বলি নদী মাতৃক দেশ, তো এক্ষেত্রে কিন্তু একটা দেশকে বোঝাচ্ছে, তার মানে এটা একটা বহুব্রীহি সমাস, ঠিক আছে। আর এখানে জীবন রক্ষা, জীবন রক্ষার বীমা, জীবন বীমা এটা হচ্ছে একটা কর্মধারয় সমাস। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন হচ্ছে আপনার কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? আচ্ছা, করণ কারক হচ্ছে আমরা জানি যে কোনো কিছু উপকরণ বা কোনো কিছু দ্বারা যদি আমি কোনো একটা কাজ করে থাকি সেখানে আসলে করণ কারক। এখানে দেখুন বুদ্ধি খাটিয়ে কাজ করো, অর্থাৎ কিসের দ্বারা কাজ করতেছে? বুদ্ধির দ্বারা কাজ করা হচ্ছে। তার মানে এই যে বুদ্ধি হচ্ছে আপনার করণ কারকের শূন্য বিভক্তি, বুদ্ধির সাথে কিন্তু কোনো বিভক্তি নাই, ঠিক আছে। বাকিগুলো দেখুন এখানে কিন্তু র বিভক্তি আছে। আবার এখানে দুধ থেকে দই হয়, এটা কিন্তু একটা অপাদান কারক। কোনো জায়গা থেকে কোনো কিছু তৈরি হওয়া আসলে এটা হলে সেটাকে কী বলে? অপাদান কারক বলে। ওকে, তো চলো আমরা চলে পরবর্তী কোশ্চেনে। কোনটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ হচ্ছে আপনার এই যে এখানে গগনে গর্জে মেঘ ঘন বর্ষা। অর্থাৎ অধিকরণ কারক আপনি কখন পাবেন? যখন আপনি কোথায়, কখন এই ধরনের ওয়ার্ডগুলোতে প্রশ্ন করবেন, তখন হচ্ছে আপনার এই ধরনের কী বলে কখন কোথায় এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে যখন আপনি ক্রিয়াকে প্রশ্ন করবেন তখন যদি আপনি উত্তর পান সেখানে হচ্ছে আপনার অধিকরণ কারক। তো গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কোথায় গর্জে মেঘ ঘন বর্ষা? গগনে। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে আপনার অধিকরণ কারক গগনে। এখন গগনের সাথে এ যুক্ত আছে না, আমরা জানি এ বিভক্তি কিন্তু সপ্তমী বিভক্তি, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, ঠিক আছে। এই যে জলে বাষ্প হয়, এটা কি কারক? জলে বাষ্প হয়, এখানে কীরকম একটা কিছু হচ্ছে, উপাদান, মানে এই যে আমরা দেখলাম না দুধ থেকে দই হয়, তো জলে বাষ্প হয়, এগুলো কিন্তু সব অপাদান কারক, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে নতুন কিছু একটা কি তৈরি হচ্ছে। ওকে, এবার দেখুন যে কোনটি পুষ্প এর সমার্থক শব্দ? পুষ্পের সমার্থক শব্দ হচ্ছে আপনার এখানে রঙ্গন, ঠিক আছে। রঙ্গন হচ্ছে পুষ্পের সমার্থক শব্দ। এখানে উৎপল মানে হচ্ছে কমল, দ্বীপ হচ্ছে আপনার হাতিকে বোঝাচ্ছে, এবং অম্বুদ মানে হচ্ছে আপনার কি মেঘ। আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেখানে। আচ্ছা দেখি পরবর্তী কোশ্চেন কী আছে আমাদের। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের অলিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? অলিকের বিপরীতার্থক শব্দ, অলিক মানে হচ্ছে আপনার মিথ্যা, মিথ্যার বিপরীত শব্দ কী হবে? অবশ্যই বাস্তব হবে, ঠিক আছে। অর্থাৎ অসত্য যেটা বলা হয়, অবাস্তব। অলিক মানে হচ্ছে অবাস্তব, অলিকের সমার্থক শব্দ কিন্তু এই বাস্তব। হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়? আমরা জানি যে হাইড্রোজেন কিন্তু পর্যায় সারণীর একদম প্রথম যে মৌল সেটা হাইড্রোজেন, এবং 2 নম্বর মৌলটা হচ্ছে আপনার হিলিয়াম। তো হাইড্রোজেনের কিন্তু হালকা, হাইড্রোজেন কিন্তু অনেক হালকা, এবং হিলিয়াম হচ্ছে তারপরে, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। তার মানে যার ভর 1 সে হালকা হবে নাকি যার ভর 4 সে হালকা হবে? অবশ্যই যার ভর 1 সে হালকা হবে। তার মানে হচ্ছে হাইড্রোজেনটা হালকা। কিন্তু আমরা যে গ্যাস ব্যালনগুলো দেখি, এই গ্যাস ব্যালনগুলো যখন উপরে উঠে চলে যায় সেখানে আমরা হালকা হওয়া সত্ত্বেও হাইড্রোজেন গ্যাস আমরা সেখানে ইউজ করি না, সেখানে হাইড্রোজেনের পরবর্তী যে গ্যাসটা আছে হিলিয়াম সেইটা ইউজ করি, সেটার ভর কিন্তু 4 গ্রাম, তার কিন্তু পারমাণবিক ভর 4 গ্রাম, এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে আপনার 1 গ্রাম। তাহলে কেন আমরা হিলিয়াম ইউজ করি? কারণ হচ্ছে হাইড্রোজেনের একটা স্বভাব আছে, সে নিজে জ্বলে, অন্যকে জ্বলায় না। আমরা জানি যে অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে, আর হাইড্রোজেন হচ্ছে নিজে জ্বলে, অন্যকে জ্বলতে সাহায্য করে না। তার মানে এখন হাইড্রোজেন গ্যাস দিয়ে যদি আমি গ্যাস বেলুন একটা দিয়ে দিই, তো বাতাসে গিয়ে সে বাতাসের ঘর্ষণের সাথে তাপ উৎপন্ন করে সেখানে সে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে বা সে নিজে আগুন ধরে যাবে। দ্যাটস ওয়াই কিন্তু আসলে এটা মেইন কারণ এটা আর কি, ঠিক আছে, মেইন কারণ এটা। অর্থাৎ হাইড্রোজেন গ্যাস কিন্তু কোনো নিষ্ক্রিয় গ্যাস না, হাইড্রোজেন একটা সক্রিয় গ্যাস। বাট হিলিয়ামের ক্ষেত্রে যদি দেখেন, হিলিয়াম কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। ও কারোর সাথে বিক্রিয়াও করবে না, কিছু কোথাও সে জ্বালাইতেও সাহায্য করবে না, নিজেও জ্বলবে না, ও কারো আগেও নাই পাশেও নাই। ওর কথা ভাই আমি বিয়ে শাদী করে ফেলছি, সংসারে আমি আমার মতো থাকি চুপচাপ, ঠিক আছে। অর্থাৎ তার যে এটা আমরা বলি যে অষ্টক পূরণ আর কি, ইলেকট্রন বিন্যাসে অষ্টক পূরণ বলতে একটা কথা আছে, যার অষ্টক পূরণ সে হচ্ছে আপনার নিষ্ক্রিয় গ্যাস। যদিও হিলিয়ামের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নাই, 2টা ইলেকট্রন দিয়ে সে আসলে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে থাকে।
দ্যাটস ওয়াই আসলে আমরা হচ্ছে কি করি, এটাকে আপনার গ্যাস বেলুনে বা ইউজ করি, ঠিক আছে। এটা তার মানে কি হলো, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, সেই কারণে এখানে কিন্তু হিলিয়াম সহজলভ্য বিষয়টা এমন না, হিলিয়াম কিন্তু সহজলভ্য না, আবার হিলিয়ামের দাম কম এমনও না, হিলিয়ামের দাম বেশি, বাট তারপরে আমরা এটা ইউজ করি একমাত্র নিষ্ক্রিয়তার কারণে। পরবর্তী কোশ্চেন হচ্ছে মেঘলা রাতে কী হয়? মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না। মেঘলা রাতে কেন শিশির উৎপন্ন হয় না? আমরা জানি যে শিশির উৎপন্ন হতে গেলে কিন্তু টেম্পারেচারটা আসলে অনেক কম হইতে হবে। টেম্পারেচার যখন কম হবে, অনেক বেশি ঠান্ডা পড়বে, তখন কিন্তু আপনার শিশির উৎপন্ন হবে। এখন টেম্পারেচার যদি কম না হয় তাহলে শিশির উৎপন্ন হবে না। এখন ধরুন মেঘলা রাতে কী হয়, আমাদের একটা কি বলে প্রসেস আছে, সেটা হচ্ছে সারাদিন হচ্ছে ভূমি দেখবেন যে আপনার গরম হয়, উত্তপ্ত হয়। তো ভূমি উত্তপ্ত হয়ে রাতেবেলা যখন সূর্য ডুবে যাবে, রাতেবেলা সূর্য নাই, তাপ উৎপন্ন হচ্ছে না, তখন এই ভূমি তাপটা আবার কী করে ছেড়ে দেয়, অর্থাৎ সারাদিন ভূমি হচ্ছে তাপ গ্রহণ করে এবং রাতেবেলা এই তাপটা সে কী করে ছেড়ে দেয়। তো ছেড়ে দিলে সেই তাপ মহাকাশে চলে যায়। এখন সেই তাপ মহাকাশে চলে গিয়ে আমাদের এই পৃথিবীটা ঠান্ডা হয়। এখন যদি পৃথিবীর চারপাশে মেঘের আবরণ থাকে, মেঘ থাকে আকাশে, সেই তাপটা কিন্তু আর যাইতে পারে না, অর্থাৎ মহাকাশে সে চলে যেতে পারে না, তাপটা কিন্তু আমাদের পৃথিবীতেই আবার থেকে যায়। তো তাপ যখন থেকে যায়, গরম থেকে যাবে, তার মানে কি আমার ওখানে শিশির তৈরি হবে না। অর্থাৎ মেঘলা রাত হলে ওই মেঘের কারণে ভূপৃষ্ঠ কর্তৃক যে তাপটা আসলে সে ছেড়ে দিয়েছে, সেই সারা তাপটা কিন্তু মেঘের কারণে আর পৃথিবীর যে এরিয়া তার বাইরে যেতে পারে না। যেতে না পারলে আমার পৃথিবী ঠান্ডা হয় না, শিশিরও তৈরি হয় না। কিন্তু পৃথিবী যদি ঠান্ডা হইতো তাহলে কিন্তু আমার শিশির তৈরি হইতো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের কোশ্চেন। পরবর্তী হলো যে কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? এখানে হচ্ছে অক্সি অ্যাসিটাইলিন। এই অক্সি অ্যাসিটাইলিন হচ্ছে আপনার আমরা দেখবেন যে বিশেষ করে যে দোকানগুলোতে দেখবেন জানালা বা দরজা জানালা যে দোকানগুলোতে বানায়, ওরা দেখবেন যে এক প্রকার আগুন দিয়ে কিন্তু এই লোহাকে গলায়, ঠিক আছে, গলায় দেখবেন যে ওখানে আবার জোড়া দিচ্ছে আরেকটার সাথে। তো এই যে লোহাকে গলিয়ে জোড়া লাগাতে, ওটা কিন্তু একটা অক্সি অ্যাসিটাইলিনের হচ্ছে আপনার শিখা, ঠিক আছে। চলো যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কী আছে, ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে? ফটোগ্রাফিক প্লেটে হচ্ছে আপনার থাকে সিলভার ব্রোমাইটের আবরণ থাকে। নারীর স্পন্দন প্রবাহিত হয় কোথায় দিয়ে? নারীর স্পন্দন প্রবাহিত হচ্ছে আপনার ধমনীর ভিতর দিয়ে। আমরা জানি যে আমাদের শরীরে হচ্ছে রক্ত বহন করে দুইটা নালী, একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা। আমাদের সারা শরীর থেকে হচ্ছে শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সে বহন করে নিয়ে যায় আমাদের হৃৎপিণ্ডে। সেই হৃৎপিণ্ড থেকে রক্তটা ফিল্টারিং হয়ে সেখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনীর মাধ্যমে সারা শরীরে চলে আসে। তো ধমনীর মাধ্যমে যখন সারা শরীরে চলে আসে, সেই সাথে সাথে হৃৎপিণ্ডের যে আসলে স্পন্দন, সেই স্পন্দনটাও আমরা ওই ধমনীর ভিতর দিয়ে আসলে অনুভব করতে পারি। সকল সুপুষ্পক উদ্ভিদ কি? সকল সুপুষ্পক উদ্ভিদ হচ্ছে সবুজই। বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে? বাংলাদেশ 1992 সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে। এরপরে কি আছে, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? এখানে ওইটা হবে ডিপথেরিয়া। বাকি যেগুলো আছে পোলিও, জলাতঙ্ক, হাম, এগুলো সব কিন্তু ভাইরাস জনিত রোগ। এরপর আছে প্রধান মেমোরির মধ্যে কি থাকে? আমাদের প্রয়োজনীয় তথ্য। প্রধান মেমোরি অর্থাৎ মেইন মেমোরি, ঠিক আছে। আমাদের যে হার্ড ডিস্ক আর কি, যেটা আমরা বলি, এটা আমাদের প্রধান মেমোরি, হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্কের মধ্যে কী থাকে? আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো থাকে। আচ্ছা, এরপরে আমরা 31 নম্বর কি আছে, গ্রিনিচ মান মন্দির। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে? আমাদের ঘন্টাটা দেখবেন সব জায়গায় +6। আপনি যেখানেই দেখবেন ঘড়ির মধ্যে, বিশেষ করে মোবাইলের ঘড়ি যখন আপনি টাইম জোন সিলেক্ট করতে যাবেন তখন দেখবেন +6। তার মানে হচ্ছে গ্রিনিচ মান যে সময়, সেখান থেকে আমরা 6 ঘন্টা কি প্লাস, ঠিক আছে, 6 ঘন্টা আমরা আগে। এরপর আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেখানে। পরবর্তী কোশ্চেনটা কী আছে আমাদের দেখি, মোটর গাড়ির গতি নির্ণয় যন্ত্রের নাম কি? আচ্ছা, ওডোমিটার, গ্রাভিমিটার, ক্রনমিটার, ম্যানোমিটার। আমরা দেখি ওডোমিটার হচ্ছে মোটর গাড়ির দূরত্ব নির্ণয়ক যন্ত্র, ওডোমিটার। গ্রাভিমিটার হচ্ছে আমাদের যে গ্রাভিটি, এই গ্রাভিটি হচ্ছে সে কী করে আপনার মাপে, অর্থাৎ আমরা যেটা ত্বরণ বলি, অভিকর্ষ ত্বরণ। এরপর ম্যানোমিটার দিয়ে হচ্ছে আপনার তরলের চাপ নির্ণয় করা হয় ম্যানোমিটার দিয়ে। আর ক্রনমিটার দিয়ে হচ্ছে আপনার সমুদ্রের যে অক্ষাংশ আছে সেই অক্ষাংশ নির্ণয় করা। তাহলে আসলে মোটর গাড়ির গতি নির্ণয়, আসলে দুঃখের বিষয় এখানে উত্তরটা নাই। মোটর গাড়ির গতি নির্ণয় করা হয় হচ্ছে আপনার স্পিডোমিটার দিয়ে, ঠিক আছে। আমাদের দেখবেন মোটরসাইকেলে স্পিডোমিটারটা থাকে, আমরা বলি না এটা আমরা 60 জানতেছি, 40 জানতেছি, এটা হচ্ছে আপনার স্পিডোমিটার। আর পাশে যেটা দিয়ে দূরত্ব নির্ণয় করা যায়, অর্থাৎ আমি কত কিলো চালাইলাম গাড়িটা, এটাই হচ্ছে আমার ওডোমিটার। যদি এখানে দূরত্বের কথা থাকলে আমি ওডোমিটার দিতাম। আচ্ছা, এরপর হচ্ছে পাখি পালন বিদ্যা কি? পাখি পালন বিদ্যা হচ্ছে আপনার এপিকালচার, ওকে। আর এপিকালচার হচ্ছে আপনার মৌমাছি পালন, এবং পেট্রোলজি হচ্ছে আপনার ধাতু সম্বন্ধীয় যে বিষয়গুলো আছে সেটা।
এরপর আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা কী আছে আমাদের, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে হচ্ছে আপনার টমাস আলভা এডিসন। ঠিক আছে, টমাস আলভা এডিসন হচ্ছে আপনাদের বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে। এরপরে নিউটন কি আবিষ্কার করে? নিউটন হচ্ছে আমাদের যে গ্র্যাভিটি আছে, এই যে অভিকর্ষ ত্বরণ, এটা আমরা জানি যে নিউটন আবিষ্কার করেছে। এরপরে হচ্ছে মার্কনি হচ্ছে রেডিও আবিষ্কার করেছে। আর টরেসেলি কি আবিষ্কার করেছে? এই যে ব্যারোমিটার যে বললাম না, যে কী বলে আপনার তরলের যে ব্যারোমিটার, যেটা বায়ুর চাপ নির্ণয়ের যে যন্ত্র আর কি, তরলের চাপ নির্ণয় যন্ত্র ম্যানোমিটার একটু আগে আমরা দেখেছি। আর ব্যারোমিটার যেটা বায়ুর চাপ নির্ণয় করে, এবং এই ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ নির্ণয় করার মাধ্যমে কিন্তু আমরা আবহাওয়ার সংকেতটা পাই, যে আবহাওয়া আজকে খারাপ হবে না কম হবে, নাকি সামনে কী অবস্থা হচ্ছে। তো এটা আবিষ্কার করেছে হচ্ছে টরেসেলি। আকুপাংচার কি? আকুপাংচার হচ্ছে আপনার চীনের একটি চিকিৎসা পদ্ধতি। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ কি? কারণ হচ্ছে আপনার পেট্রোল পানির সাথে মেশে না, পাশাপাশি হচ্ছে পেট্রোল পানির চেয়ে হালকা। এটা মিশে যায় বলছে, পেট্রোল পানির সাথে মিশে যায় না, এটা পেট্রোল পানির সাথে মিশে না। খ এবং গ এই দুটোই সঠিক। এরপরে বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে আপনার নেত্রকোনা জেলার যে বিজয়পুর আছে, এই জায়গাটাতে হচ্ছে আপনার সর্বপ্রথম চীনামাটির সন্ধান পাওয়া যায় বাংলাদেশে। এরপরে যেটা আছে সেটা কি, কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী? তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে আপনার কি, যশোর জেলা। ঠিক আছে, এবং তুলা সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোথায়? ঝিনাইদহ জেলায়। উত্তম আশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তম আশা অন্তরীপ হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশে অবস্থিত। এরপরে 2012 সালে এশিয়া কাপের চ্যাম্পিয়ন, আসলে এটা ওই সময়ের একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল, সেই সাম্প্রতিক প্রশ্ন এসেছিল। তো এটা এখন যদি আমি 2025 সালের কথা বলি, এটা 2012 সালের তো আসবে না। 2025 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? 2025 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে হচ্ছে আপনার ভারত, এবং কার বিপক্ষে খেলে? এটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। ওয়াসফিয়া নাজরিন কত সালে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? ওয়াসফিয়া নাজরিন 2012 সালের 26শে মে এভারেস্টের চূড়ায় আবিষ্কার করে, এবং ঠিক তার অল্প কিছুদিন আগে 19শে মে 2012 সালে বাংলাদেশের প্রথম নারী হিসাবে আসলে এভারেস্টের চূড়ায় যায় হচ্ছে আপনার নিশাত মজুমদার, এবং বাংলাদেশ থেকে সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করে হচ্ছে মুসা ইব্রাহিম। সেটা ডেটটা ছিল হচ্ছে আপনার 2010 সালের 23শে মে। 2010 সালের 23শে মে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশ হিসাবে এভারেস্টের চূড়ায় সে ওঠে, এবং তারপরেই প্রথম নারী হিসাবে আসলে উঠে হচ্ছে আপনার 19শে মে 2012 সালে, সেটা নিশাত মজুমদার। এবং ওয়াসফিয়া নাজরিন তার ঠিক দেখেন 19 থেকে 26, অর্থাৎ এক সপ্তাহ পরেই হচ্ছে আপনার ওয়াসফিয়া নাজরিন এভারেস্টের চূড়ায় উঠেছে। এরপরে হচ্ছে সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ মোট 17 বার হচ্ছে আপনার ভারতবর্ষ আক্রমণ করে। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। কমনওয়েলথ এবং ওআইসি এই দুইটা সংস্থারই বাংলাদেশ 32 নম্বর সদস্য। ঠিক আছে, কমনওয়েলথেরও 32 নম্বর সদস্য এবং ওআইসিরও 32 নম্বর সদস্য। এবং এটা মনে রাখবেন, ওআইসিতে এখন মোট 57টা দেশ এর সদস্য, এবং কমনওয়েলথের সদস্য হচ্ছে 56টা। কমনওয়েলথ একটা কম আছে। বাংলাদেশ ক্রীড়া সঙ্গীতের সুরকার কে? বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার হচ্ছে আপনার মোহাম্মদ নুরুল আলম, এবং এই ক্রীড়া সঙ্গীত লিখেছে হচ্ছে আপনার সেলিনা রহমান। এবং আমাদের যে রণসঙ্গীত, সেই রণসঙ্গীতের লেখক বলেন বা সুরকার বলেন, দুটাই হচ্ছে আপনার কে? নজরুল ইসলাম, অর্থাৎ সুরকার এবং গীতিকার দুটাই হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আরাকান পাহাড় হতে কোন নদী উৎপন্ন হয়েছে? আরাকান পাহাড় হতে আপনার সাঙ্গু নদী উৎপন্ন হয়েছে। সাঙ্গু নদীর উৎপত্তি হচ্ছে আরাকান পাহাড় হতে। ঠিক আছে, সাঙ্গু নদী থেকে আসছে আপনার কি? আরাকান পাহাড়। ফেনী নদী আসছে হচ্ছে আপনার ত্রিপুরা থেকে, এবং কর্ণফুলী নদী হচ্ছে আপনার এটাও হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম থেকে আসছে আর কি। এরপরে 56 নাম্বার হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি? নিরাপত্তা, আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা যে পরিষদ, সিকিউরিটি কাউন্সিল, এই সিকিউরিটি কাউন্সিলের সদস্য সংখ্যা হচ্ছে আপনার 15টি। এর মধ্যে হচ্ছে আপনার P5 আছে, অর্থাৎ পার্মানেন্ট 5, এবং হচ্ছে নন পার্মানেন্ট হচ্ছে 10, অর্থাৎ 5টা স্থায়ী রাষ্ট্র এবং 10টা হচ্ছে অস্থায়ী রাষ্ট্র। প্রতি 2 বছর পর আসলে এই যে 10টা অস্থায়ী রাষ্ট্র, এদের আসলে চেঞ্জ হয়, সদস্যতা পদ চেঞ্জ হয়, এবং স্থায়ী যে 5টা রাষ্ট্র আছে তারা কিন্তু সারা জীবনই এখানে থেকে যাবে, এবং তারাই হচ্ছে ভেটো দিতে পারে। অর্থাৎ কোনো একটা জাতিসংঘে কোনো একটা প্রস্তাব উত্থাপন হইলে এখানে ভেটো দানের ক্ষমতা কিন্তু এই 5টা যে স্থায়ী কান্ট্রি আছে P5 তাদের হাতেই আছে। এরা কারা? এরা হচ্ছে আপনার ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া এবং চীন।
এই অর্থাৎ আমরা বলতে পারি যে এই 5টা কান্ট্রি সারা বিশ্ব এখন চালায়। দেখেন না, কোনো কিছু হইলেই, কোনো একটা প্রস্তাব পাশ হইলেই, সেটা ফিলিস্তিনের পক্ষে হোক, ফিলিস্তিনের বিপক্ষে হোক, বা কোনো দেশের পক্ষে হোক, কোনো যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে হোক, সেখানে দেখবেন যে চীন ভেটো দেয়, না হলে রাশিয়া ভেটো দেয়, না হলে আমেরিকা ভেটো দেয়। মানে তারা কখনোই একটা ভালো একটা আসলে জায়গায় তারা আসতে পারে না। কেন আসতে পারে না জানি না, বিকজ ওদিকে ধরুন যে আপনার বিশ্ব 2টা ভাগে বিভক্ত, একটা রাশিয়ার সমাজতন্ত্রপন্থী, আরেকটা হচ্ছে আপনার আমেরিকার গণতন্ত্রপন্থী। তো এই যে 2টা কারণেই আসলে দেখা যায় সারা বিশ্ব এখন 2 ভাগে বিভক্ত। দ্যাটস ওয়াই কেউ না কেউ সেখানে একটা না একটা ভেটো দিবেই। এই যে কিছুদিন আগে আমরা দেখেছি ফিলিস্তিনের যে ইস্যুগুলো নিয়ে যখন জাতিসংঘে আসলে উঠতো, ইসরায়েলের বিপক্ষে যায় বা আসলে শান্তির পক্ষে কোনো কিছু আসে, এমন কোনো কিছু হইলেই দেখা গেছে ওইখানে আর কেউ না দিক, যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে বসে আছে। সবাই একমত, বাট একমাত্র যুক্তরাষ্ট্র বা আমেরিকা ভেটো দিয়ে বসে আছে, সেটা পাস হইল না। তো এই হচ্ছে অবস্থা। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত? আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর। এই আন্তর্জাতিক আদালত এটা আসলে কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত হচ্ছে আপনার নেদারল্যান্ডের হেগে অবস্থিত। এখানে 15 জন বিচারক থাকে। এই 15 জন বিচারকের হচ্ছে আপনার একজন বিচারকের মেয়াদকাল 9 বছর, এবং তাদের মধ্যে একজন সভাপতি থাকে। সেই সভাপতি হচ্ছে 3 বছর, অর্থাৎ একজন সভাপতি 3 বছর পর চেঞ্জ হবে। এবং ওই 15 জন যে সদস্য, তারা 9 বছরের জন্য হচ্ছে আপনার এখানে জয়েন করে থাকে, এবং 9 বছর পরে তারা কি হয়, তাদের চাকরিকাল শেষ হয়ে যায়। এরপর আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন, সেখানে দেখুন পরবর্তী কোশ্চেনে কী আছে আমাদের। পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ নিয়ে গঠিত এরকম একটা রাষ্ট্রের একটা আর কি, মানে সবচেয়ে বেশি দ্বীপ নিয়ে কোন রাষ্ট্র গঠিত, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়ার হচ্ছে রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। এই রিসেন্টলি দেখবেন যে ইন্দোনেশিয়ার যে জাকার্তা, এইটা কিন্তু আপনার মেগা সিটিতে চলে আসছে 1 নম্বরে। আমরা ঢাকা হচ্ছে বিশ্বের দ্বিতীয় মেগা সিটি, অর্থাৎ সবচেয়ে বেশি জনবহুল যদি বলি, সেটা হচ্ছে আমরা দ্বিতীয়তে আছি, এবং 1 নম্বরে যে সিটি আছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপরে বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? বাংলাদেশের প্রশস্ততম নদী হচ্ছে আপনার মেঘনা নদী। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না, কারণ এখানে প্রশস্ততমর কথা বলছে। আপনার যদি দীর্ঘতমর কথা বলতো, যে সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা, তাইলে হচ্ছে পদ্মা। সবচেয়ে দীর্ঘতম নদী বা সবচেয়ে বড় নদী হচ্ছে আপনার পদ্মা। বাট প্রশস্তর ক্ষেত্রে যদি বলি, সে প্রশস্ত এবং গভীরতা, সেই ক্ষেত্রে কিন্তু মেঘনা। দহগ্রাম ছিটমহল কোন জায়গায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল হচ্ছে আপনার লালমনিরহাটে অবস্থিত। এটা হচ্ছে আমাদের যে ছিটমহল, সেই ছিটমহলের একটা আর কি, দহগ্রাম এবং আঙ্গারপোতা, এই দুইটাই হচ্ছে আপনার লালমনিরহাটে অবস্থিত। এবং সেখানে 3 বিঘা করিডোর আছে, ভারত থেকে আমাদের নেওয়া আছে 3 বিঘা করিডোর, এবং যেটার আরেকটা নাম হচ্ছে আপনার প্যাসেজ ডোর। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকা এবং এশিয়া, অর্থাৎ আমেরিকা এবং এশিয়াকে পৃথক করেছে হচ্ছে আপনার বেরিং প্রণালী। আমেরিকার আলাস্কা একদিকে, আরেকদিকে হচ্ছে আপনার রাশিয়া। এই রাশিয়ার এশিয়ায় যে অংশটা পড়েছে আর কি, সেটা। তো এই দুইটার মাঝখানে যে প্রণালীটা গেছে, সেটা হচ্ছে আপনার বেরিং প্রণালী। পক প্রণালী হচ্ছে আপনার ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দিয়ে গেছে, যেটা আরব সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে। মালাক্কা প্রণালী হচ্ছে আপনার দক্ষিণ চীন সাগর, এবং এই পাশে হচ্ছে আপনার জাভা সাগর, আন্দামান সাগরকে যুক্ত করেছে। আর জিব্রাল্টার প্রণালী হচ্ছে আপনার পৃথক করেছে ইউরোপ এবং আফ্রিকাকে, যার এক পাশে হচ্ছে আপনার ভূমধ্য সাগর, আরেক পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর। এবং যে দুইটা কান্ট্রি আছে এই জিব্রাল্টার প্রণালীর বিপরীত পাশে, সেটা হচ্ছে আপনার মরক্কো এবং স্পেন। আমরা চলে পরবর্তী কোশ্চেনে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার কে ছিলেন? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকারের কথা বলছে। দেখুন, বাংলাদেশের প্রথম যদি সংসদ বলা হয়, সেটা কিন্তু গণপরিষদ ছিল, বাট এটা বলছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার। জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিল হচ্ছে আপনার মোহাম্মদ উল্লাহ। বাট গণপরিষদের যে স্পিকারের কথা যদি বলে, তাহলে গণপরিষদের স্পিকারের ক্ষেত্রে কিন্তু এটা হবে শাহ আব্দুল হামিদ। পৃথিবীর বৃহত্তম খাল কোনটি? পৃথিবীর বৃহত্তম খাল হচ্ছে আপনার গ্র্যান্ড খাল। পৃথিবীর বৃহত্তম, পৃথিবীর গভীরতম কৃত্রিম খালের কথা যদি বলে, সেটা হচ্ছে চীনের যে গ্র্যান্ড খাল আছে, সেই গ্র্যান্ড খাল। 76-এর মন্বন্তর সংগঠিত হয়েছিল ইংরেজি কত সালে? 76-এর মন্বন্তর হয়েছিল আপনার 1770 সালে, এবং এটা বাংলা হচ্ছে 1176 সাল। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ, আচ্ছা, এটা তৎকালীন সময়ে, অর্থাৎ যখন প্রশ্নটা এসেছিল 2012 সালে, তখন উত্তর ছিল হচ্ছে আপনার ভারত, কিন্তু এখন উত্তরটা হবে চীন। অর্থাৎ পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে 1 নম্বরে আছে এখন ভারত, এবং 2 নম্বরে হচ্ছে চীন।
কিছুদিন আগেও চীন আসলে 1 নম্বরে ছিল, 2 নম্বরে ভারত ছিল, বাট এখন চীনকে টপকে ভারত 1 নম্বর পজিশন নিয়ে নিয়েছে। অর্থাৎ সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে আপনার ভারত এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে হচ্ছে চীন। আপনারা জানেন যে চীন কিন্তু ইদানিং কিছু নীতি আসলে তারা ঘোষণা করেছে এই মানুষ বাড়ানোর জন্যে, ঠিক আছে, বিভিন্ন প্রণোদনা সরকার থেকে তারা দিচ্ছে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা যে আমাদের ম্যাথগুলো আছে, আমরা এখন দেখতেছি যে সবগুলাই ম্যাথ। আপনারা জানেন যে আমরা আসলে বরাবরের ন্যায় ম্যাথগুলো বোর্ডে হচ্ছে প্রতিটা ম্যাথ আমরা করে হচ্ছে বোঝানোর ট্রাই করি এবং আমরা সেখানে বোর্ডে গিয়েই বুঝবো। আর এখান থেকে হচ্ছে আমাদের যা বোঝার ছিল বা থিওরিটিক্যাল যে বিষয়গুলো ছিল সেগুলো আমাদের শেষ। তো আমরা যে ম্যাথগুলো আছে এগুলো আমরা এখন বোর্ডে গিয়ে আসলে দেখব। তো চলুন চলে যাই বোর্ডে। তো আমরা চলে আসলাম আমাদের যে ম্যাথ সলিউশন যে পার্ট সেটাতে। তো আমাদের প্রথম যে ম্যাথটা আছে বা যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দেখুন, ক ইস টু খ সমান সমান 4:5 এবং ক ইস টু গ সমান 3:5 হলে গ এবং গ ইস টু খ সমান সমান কত? তার মানে এখানে আমাদের কী দেওয়া আছে, ক ইস টু খ সমান সমান হচ্ছে আপনার 4:5। ওকে, এরপরে ক আর গ দেওয়া আছে কত, ক আর হচ্ছে গ সমান সমান হচ্ছে আপনার 3:5। আমাদের চেয়েছে কি গ এবং খ সমান কত। তাহলে এখন আমাদের দেখতে পাচ্ছি যে দুইটা দেয়া আছে এটার মধ্যে কমন কি, ক না, কটা হচ্ছে আমার এখানে কমন। তার মানে কয়ের যে কমন, এই কমন মানটা দিয়ে আমি এটাকে গুণ করব, আবার এখানে কয়ের যে মান এটা দিয়ে আমি এটাকে গুণ করব। তাহলে গুণ করলে দেখুন এখানে আমার কত আসে, এখানে যদি আমি এই কয়ের যে মান 3 আছে, এই 3 দিয়ে আমি কী করবো, এটাকে গুণ করব, 3 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে কত হবে এখানে দেখুন তো, 3 4 12:15। আবার এই ক্ষেত্রে কয়ের গয়ের ক্ষেত্রে আমি কী করবো, এখানে কয়ের যে মানটা সেটা 4 না, এই 4 দিয়ে আমি 3কে গুণ করব, আবার এই 4 দিয়ে কী করবো, 5কে গুণ করবো। তাহলে কত আসে এখানে দেখুন তো, 3 4 12:4 5 20। এখন কয়ের মান হচ্ছে এটা, আবার ক্ষয়ের মান হচ্ছে এটা, আর এখানে কয়ের মান হচ্ছে 12, এখানে গয়ের মান হচ্ছে তো আপনার কত 20। তাহলে আমি দেখুন এখানে ক 12, এখানেও ক 12, তাহলে আমি লিখতে পারি ক ইস টু খ ইস টু গ সমান সমান কত, কয়ের মানটা কত বেরোচ্ছে আমার 12, ক্ষয়ের মানটা কত 15। এখানে কয়ের মান 12, কত লিখে ফেলছে অলরেডি, এখানে গয়ের মান কত 20, তাহলে ইস টু 20। এখন দেখি এগুলোর মধ্যে আমার কিছু যায় কিনা বা কোনো একটা সংখ্যা দ্বারা আমি এটাকে আসলে ভাগ করতে পারি কিনা। এমন কোনো সংখ্যা নাই যে তিনটার মধ্যে আসলে যায়। দ্যাট মিনস আমাদের বের করতে বলছে কি গ আর খ। এই যে গ হচ্ছে কোনটা 20, তার মানে হচ্ছে গ ইস টু খ, ক এর মান হচ্ছে 20 আর খ এর মান কত এখানে 15। এই দুটার মধ্যে কিন্তু আমরা ভাঙতে পারি কি দিয়ে, 5 দিয়ে। এখানে 4 5 20, এখানে হচ্ছে আপনার 3, তার মানে 4:3 হবে এটার উত্তর। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু 4:3ও হয়তো 5 দিয়ে যদি আমি এটাকে ভাঙতাম, বাট এখানে অপশনে কিন্তু আপনার যে 20 আর 15ই আছে, অপশনে যেহেতু 20 আর 15 আছে তার মানে 20 আর 15ই কিন্তু উত্তর। অর্থাৎ সর্বশেষ কিন্তু আমি 4:3 করতে পারতাম, বাট যেহেতু অপশনে নাই সেহেতু আমি আসলে অপশন ওয়াইজই এটাকে দিব। তো ঠিক আছে, আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে। পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 66 বছর এবং তাদের বয়সের অনুপাত 8:3। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? আচ্ছা, এখন বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? 8:3। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমি ধরি এখানে আপনার পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, তাই না? আমি ধরি পিতার বয়স কত ধরবো আমি, এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে 8:3, তার মানে আমি ওর ধরবো হচ্ছে 8x এবং যে পুত্র আছে সেই পুত্রের বয়স আমি ধরবো হচ্ছে 3x। ওকে, এখন বর্তমানে যেহেতু আমি ধরলাম ওর বয়স হচ্ছে 8x, ওর বয়স হচ্ছে 3x এবং দুজনের বয়সের সমষ্টি কী দেওয়া আছে, 66 দেওয়া আছে। তার মানে আমি প্রশ্নমতে কী লিখতে পারি, প্রশ্নমতে এই দুটো যদি আমি যোগ করে দিই 8x প্লাস 3x সমান সমান কি 66 না? অর্থাৎ দুজনের বয়সের সমষ্টি আমার দেওয়া আছে যেহেতু 66, এই দুটো যদি যোগ করে দিই তাহলে কত আসবে, 11x সমান সমান 66 এবং x দিয়ে 11কে এটা ভাগ করলে কত আসবে, 6 11 66। তার মানে x এর মান হচ্ছে আমার কত 6। এখন x এর মান যদি আমি এখানে বসাই দিই, 6 বসাই দিই, তাহলে 6 আর তাহলে 8 গুণন 6 সমান সমান কত, 6 টা 48। এখানে যদি 6 বসাই দিই, 3 গুণন হচ্ছে 6, 3 6 18। ঠিক আছে, এখন বর্তমান বয়স আমি পাইলাম এটা। এখন বলতেছে যে 10 বছর পূর্বে তাদের বয়সের কত ছিল, 10 বছর পূর্বে তাহলে তাদের বয়স কত ছিল। দেখুন 10 বছর পূর্বে এখানে যদি আমি 10 বাদ দিয়ে দিই তাহলে কত, 48 থেকে 10 বাদ দিলে কত হবে 38।
10 বছর পূর্বে আমি কিন্তু আসলে শর্টকাটে করেছি, এগুলো কিন্তু আমি এবার এখানে লিখলাম যে 10 বছর পূর্বে 48 বিয়োগ 10 সমান সমান 38। 10 বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে 18 বিয়োগ 10 সমান সমান কত, 8। তাহলে এখন 10 বছর পূর্বে তাদের দেখুন 10 বছর পূর্বে বয়সের অনুপাত কী হবে? 10 বছর পূর্বে হচ্ছে পিতা ইস্টু পুত্র। পিতার বয়স কত 10 বছর পূর্বে আমি পাইলাম 38, আর পুত্রের বয়স কত পাইলাম 10 বছর পূর্বে 8। এখন যদি আমি এটাকে আপনার 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কত হবে? এখানে দেখুন 19/4, এই যে গ নাম্বার উত্তর আছে 19/4। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন সেটাতে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে? পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে আমাদের ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85 এবং 92। চতুর্থ পরীক্ষা তাকে কত নম্বর পেতে হবে যাতে গড় প্রাপ্ত নম্বর 87 হয়? আমি ধরি চতুর্থ যে পরীক্ষায় তাকে পেতে হবে কত? আমি ধরি চতুর্থ পরীক্ষায় এক্স পেতে হবে। হ্যাঁ, চতুর্থ পরীক্ষায় এক্স পেতে হবে। তাহলে প্রশ্নমতে কী হবে দেখুন, চতুর্থ পরীক্ষায় যদি এক্স পায় তাহলে এই 4টা নম্বরের গড় হবে 87। ঠিক আছে, 4টা নম্বরে কী হবে? গড় হবে 87। তাহলে আমাদের কী কী দেওয়া আছে এখানে প্রশ্নমতে? 82, 85, 92। 82 যোগ 85 যোগ 92 যোগ এই চতুর্থ যে এক্স এটা ধরলাম, এই 4টার গড় করে দিলে কত হবে? এটা হচ্ছে গড়, এই গড়টা সমান সমান কত আসবে? আপনার 87। তাহলে এখন আমি এটাকে কি করতে পারি? 4 এই পাশে চলে যাবে, গুণ হয়ে যাবে, আর এগুলো যদি আমি যোগ করি তাহলে কী হবে দেখুন তো? 2 আর 5 7, 7 আর 2 কত? 9। এখানে 5 আর 9, 8 আর 16, 16 আর 9 কত? 25। এটা যোগ এক্স, আর এটার সাথে যেটা গুণ করে দিই তাহলে কত হয়? 4 7 28, 8 হাতে আমার 2, 4 32 আর 2 34। তাহলে এখন এক্স সমান সমান কত আসবে? এক্স সমান সমান হচ্ছে 348 থেকে বাদ দেবেন হচ্ছে আপনি 298। তাহলে কত আসবে? 9 আছে কত? 18 হবে। 9 হলে হাতে 1, 1 আর 5 6, 6 আছে কত হলে 14 হবে। 6 আছে কত? 14 হবে। 8 হলে হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 3 0। তার মানে হচ্ছে আমার কত? এখানে আমার যে মানটা আসবে সেটা হচ্ছে 89। তাকে আসলে চতুর্থ পরীক্ষায় কী করতে হবে? 89 পেতে হবে, ক নম্বর যে উত্তরটা। ওকে, আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন সেটাতে। পরবর্তী কোশ্চেনটা আছে আমার পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে 4 বছর আগে খ 4 বছর আগে হচ্ছে ক এবং খ এর বয়স 16 বছর ছিল। ক, খ ও গ এর বয়স বর্তমান গড় বয়স হচ্ছে আপনার 22 বছর। 4 বছর পর গ এর বয়স কত হবে? 4 বছর আগে ক এবং খ এর গড় বয়স ছিল 16। 4 বছর আগে, তাহলে ঠিক আছে, দুজনের গড় বয়স কত ছিল? 16 ছিল। আমি ধরি এখানে 4 বছর পূর্বে, 4 বছর পূর্বে কি বলতেছে? ক খ এর গড় বয়স ছিল 16। 4 বছর পূর্বে ক যোগ খ তাহলে কত হবে বলো? এখানে ক এবং খ দুজনের গড় বয়স ছিল 16, তাহলে 16 গুণন 2 সমান সমান কত? 32। অর্থাৎ দুজনের মোট বয়স ছিল 32 4 বছর পূর্বে। ঠিক আছে, 4 বছর আগে দুইজনের গড় বয়স ছিল মোট বয়স 36। ঠিক আছে, এখন ক খ ও গ এর, তাহলে আমি এখন ধরি তাহলে 4 বছর পূর্বে দুইজনের মোট বয়স ছিল 32। তাহলে এই যে 4 বছর পরে এসে দুজনের মোট বয়স কত হবে? 4 বছর পরে এসে এই ক যোগ খ সমান সমান কত হবে? এখানে 32। তাহলে এর সাথে ক এর 4 বছর যোগ হবে, অর্থাৎ ক এর 4 বছর বাড়বে, সাথে সাথে খ এরও তো 4 বছর বাড়বে না? তাহলে এখানে 40। 4 বছর পরে সে দুজনের কত হইল? মোট বয়স হলো 40 বছর। আচ্ছা, এখন ক খ ও গ এর বর্তমান বয়সের গড় হচ্ছে 22 বছর। এই যে দুইজনের কিন্তু বর্তমান বয়স 4 বছর পরে, মানে এটাই হচ্ছে আমার কি? বর্তমান। এই দুজনের বর্তমান বয়স 40 বছর। এখন প্রশ্নমতে ক যোগ খ যোগ গ তিনজনের গড় বয়স কত বলতেছে? তিনজনের গড় বয়স হচ্ছে 22 বছর। এই তিনজনের যে গড় বয়স, তিনজনের গড় বয়স হচ্ছে 22 বছর। তাহলে এখন গ এর বয়স কত হবে? 4 বছর পরে গ এর বয়স কত হবে? আমরা এখন বর্তমানে বের করতেছি, বর্তমানে গ এর বয়স কত সেটা দেখে নিই।
ক আর খ আমরা কত পাইছি, ক আর খ মিলে বর্তমানে 40, 40 যোগ গ 3 সমান সমান 22। তাহলে এখানে আমরা এই 40 যোগ গ আর এই 3 দিয়ে যদি এখানে গুণ করে দিই, এখানে কত হবে 66। তাহলে এখানে গ 40 যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে কত হবে 16, গ এর বয়স হবে 16, গ এর বর্তমান বয়স কিন্তু 16। তাহলে 4 বছর পরে গ এর বর্তমান বয়স কত হবে, তাহলে 4 বছর পরে গ এর বর্তমান বয়স হবে হচ্ছে গ যোগ 4 সমান সমান কত, 16 যোগ 4 সমান সমান 20 বছর। হ্যাঁ কি হলো এটা, আচ্ছা সরি, এখানে তো আসলে 26 হবে, এখানে তো 26 হবে। এই যে 66 থেকে যদি 40 বাদ দিয়ে দিই তাহলে কত হবে 26, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে 26, 26 আর 4 যোগ করলে কত হবে 30 বছর, ঠিক আছে। এটার উত্তর হবে হচ্ছে গ এর বয়স হবে 30 বছর। আচ্ছা এরপর আমরা যে পরবর্তী কোশ্চেন আছে সেটা দেখি। একটি বানর 15 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে। এই অঙ্কটা আমি গতদিনও করাইছিলাম আপনাদের, সেম একটা অঙ্ক সেখানে ছিল, তো তারপর আমরা আবার রিপিট হয়েছে, আমরা দেখি এটা। 15 মিটার উঁচু একটি পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে কি বলছে, প্রথম সেকেন্ডে 3 মিটার উঠতে পরবর্তী সেকেন্ডে সে 1 মিটার নেমে আসে। ধরুন এটা হচ্ছে একটা বাঁশ, এটা টোটাল হচ্ছে কত 15 মিটার। এখন উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে, ধরুন এটা 3 মিটার, এখানে 3 মিটার সে উঠছে কত প্রথম সেকেন্ডে। এরপরে প্রথম সেকেন্ডে 3 মিটার পরে পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে, দ্বিতীয় সেকেন্ডে এখান থেকে আবার 1 মিটার কি হয় নেমে যায়, তার মানে এতটুকু হচ্ছে আমার কি 2 মিটার, এতটুকু 2 মিটার। কিন্তু এখানে আবার দ্বিতীয় সেকেন্ড, তার মানে টোটাল কত হলো 2 সেকেন্ড, ঠিক আছে। টোটাল 2 সেকেন্ড, টোটাল হচ্ছে আমার এখানে 2 সেকেন্ড। সে টোটাল উঠছে কতটুকু, যেহেতু 3 মিটার উঠে পরবর্তী আবার 1 মিটার নেমে গেছে, টোটাল উঠছে সে 2 মিটার। তাহলে 2 সেকেন্ডে সে উঠতেছে কত 2 মিটার। 1 সেকেন্ডে কত মিটার উঠতেছে, 1 সেকেন্ডে তাহলে সে উঠতেছে হচ্ছে 1 মিটার। তাহলে আমরা দেখলাম যে এই যে বানর সে 1 সেকেন্ডে অ্যাকচুয়ালি 1 মিটার উঠে। এখন দেখুন কিন্তু প্রথম সেকেন্ডে সে কিন্তু 3 মিটার উঠছিল, বাট যেহেতু নিচে আবার চলে আসতেছে তাহলে তার গড়ে সে কি 1 সেকেন্ডে 1 মিটার উঠতেছে। এখন এই আমি যদি 12 সেকেন্ড বরাবর যাই, ধরুন এখানে হচ্ছে আমার 12 সেকেন্ড বরাবর এসে সে কি উঠবে 12 মিটার উঠবে, রাইট, 12 মিটার উঠবে 12 সেকেন্ড বরাবর। ঠিক 13 সেকেন্ডে গিয়ে কিন্তু সে 3 মিটার উঠে যাবে, ঠিক না, কারণ আমরা জানি যে প্রথম সেকেন্ডে সে 3 মিটার উঠতেছে, পরের সেকেন্ডে আবার 1 মিটার নেমে আসতেছে, তাই গড়ে সে আসলে 1 সেকেন্ডে 1 মিটার উঠতেছে গড়ে। বাট 12 সেকেন্ড পর্যন্ত আমি খেয়াল করলাম যে 12 সেকেন্ড পর্যন্ত গড় হিসাবে ঠিক আছে, সে 12 মিটার উঠলো। 13 সেকেন্ডে গিয়ে সে কী হবে 3 মিটার উঠে যাবে না, তো 3 মিটার উঠে গেলে সেখানে চূড়ায় চলে আসবে না, চূড়ায় চলে আসা মানে তার মানে যে 15 মিটার কাভার হয়ে যাবে। তার মানে 13 সেকেন্ডেই কিন্তু সে 15 মিটার উঠে যাচ্ছে। এই পরবর্তী সেকেন্ড যদি আবার আসতো তাহলে সে আবার 2 মিটার নেমে আসতো, 1 মিটার নেমে আসতো, তাহলে হচ্ছে আমার 14 সেকেন্ডে সে 14 মিটার উঠতো। বাট 13 সেকেন্ডেই কিন্তু আমার চূড়ায় যেহেতু উঠে যাচ্ছে 15 মিটারটা ওটা শেষ, তার মানে এটা হচ্ছে আমার উত্তর হবে 13 সেকেন্ড। আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। দেখুন পরবর্তী কোশ্চেন আছে আমাদের, একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে 30 জন লোক নিয়োগ করে। 25 দিনে শেষ করতে 30 জন লোক নিয়োগ করে, কিন্তু 15 দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তাকে অতিরিক্ত কতজন লোক লাগবে। এখানে আমার কাজ বাকি কতটুকু, সে অর্ধেক কাজ শেষ করছে না, আমি লিখতে পারি কাজ বাকি হচ্ছে হাফ, ঠিক আছে। অর্থাৎ পুরো অংশ থেকে হাফ অংশ যদি বাদ দিয়ে দিই, সে অর্ধেক যেহেতু কাজ করছে, পুরো অংশ যদি 1 হয় তাহলে এখান থেকে হাফ অংশ বাদ গেলে আর হাফ অংশ বাকি থাকে না, কাজ বাকি হাফ অংশ। আমার দিন বাকি কত, 25 দিনে সে শেষ করার টার্গেট নিছে, কন্ট্রাক্ট নিছে। এখন 15 দিনে গিয়ে সে হাফ অংশ শেষ করছে, তার মানে আমার দিন বাকি 10 দিন। এই 10 দিনে আমার হাফ অংশ শেষ করতে হবে। এই 10 দিনে হাফ অংশ শেষ করতে আসলে কত লোক লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাই এটা আমাকে বের করতে হলে আমি দেখি 15 দিনে শেষ করে হচ্ছে আপনার কি 15 দিনে হাফ অংশ শেষ করে কতজনে 30 জন। তাহলে 15 দিনে হাফ অংশ শেষ করে 30 জন, তাহলে আমার কাজ কিন্তু এই হাফ অংশ বাকি, কাজ কিন্তু এই হাফ অংশই বাকি।
ঠিক আছে, এই হাফ অংশই করতে হবে। এখন যদি এখানে বলতো 3/4 অংশ বা 5/4 অংশ আমার গেছে, বা সরি 4/5 অংশ গেছে, এরকম হইলে এই কাজ বাকি যতটুকু থাকতো আমরা লাস্টে গিয়ে ততটুকু আবার এর সাথে অ্যাড হয়ে যেত। তো আমরা এটা শেষ করি। দেখুন একদিনে এই হাফ অংশ কাজ শেষ করতে তাহলে কতজন লোক লাগবে আমার? 30 গুণন ওই যে 15, আমার দিন বাকি 10 দিন না, তাহলে 10 দিনে এই হাফ অংশ কাজ যেহেতু বাকি, যদি হাফ অংশ না হয় অন্য কোনো অংশ হইতো তাহলে সেটা আমরা এখানে বসাই দিতাম। অর্থাৎ যদি আমার 3/5 অংশ হইতো আমরা সেখানে এটা বসাই দিয়ে এটা আবার এর মধ্যে আমার ক্যালকুলেশন হয়ে যেত। যেহেতু নাই সেহেতু এই হাফ অংশই আমি হিসাব করতেছি। তাহলে হাফ অংশে আমার শেষ করতে হবে, দেখুন কত, এখানে 30 গুণন 15 আর এই যে 10 নিচে চলে আসবে। এখন এখানে কাটে, এটা হচ্ছে 3 হচ্ছে 3 45 দিন তাইলে লাগবে, ঠিক আছে, সরি 45 জন লাগবে। 10 দিনে যদি এই অংশটা এই হাফ অংশ শেষ করতে যাই আমার 45 জন লাগবে। বলতেছে যে এই 10 দিনে শেষ করতে গেলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? এখন 10 দিনে শেষ করতে গেলে আমার তো 45 জন লোক লাগে, কিন্তু আমার হাতে কিন্তু অলরেডি 30 জন লোক আছে, কাজ করতেছে। তাহলে অতিরিক্ত কত লাগবে? অতিরিক্ত লাগবে হচ্ছে আমার এখানে 45 বিয়োগ হচ্ছে 30 সমান 15 জন। এই 15 জন আমার কী লাগবে? অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে যদি আমি 25 দিনে সেই কাজটা শেষ করতে চাই। দেখুন পরবর্তী কোশ্চেনে চলে যাই। পূর্ববর্তী বছরের তুলনায় 2010 সালে চালের মূল্য 10% বৃদ্ধি পায়। 11 সালে চালের মূল্য 5% বৃদ্ধি পায়। 2009 সালের তুলনায় 2011 সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে? আচ্ছা, পূর্ববর্তী বছরের তুলনায় 10 সালে 10% বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখি 2010 সালে। 2010 সালে পূর্বে যদি চাল চালের মূল্য যদি 100 টাকা হয়, 100 হয়, তাহলে 2010 সালে কত হয়? পূর্বে চালের মূল্য 100 হইলে বর্তমানে কত? বর্তমানে মানে এই 2010 সালে হচ্ছে 100 টাকা, 110 টাকা, 10% বৃদ্ধি পাইছে না? এবং 2011 সালে চালের মধ্যে আবার 5% বৃদ্ধি পায়। 2011 সালে আমি লিখি, তার মধ্যে 2011 সালে পূর্বে চালের মূল্য 5% বৃদ্ধি পায়। তাহলে পূর্বে যদি 100 টাকা হয়, এই বর্তমানে মানে কিন্তু এটা আবার 2011 সালে, ঠিক আছে, বর্তমানে হচ্ছে আপনার কত? 105 টাকা। অর্থাৎ পূর্বে যদি 100 টাকা হয় 5% বৃদ্ধিতে 105 টাকা। এখন এটা কিন্তু পূর্বে বলতে 110 টাকা ছিল, 110 টাকার উপরে কিন্তু আবার আমার কি 5% বৃদ্ধি পেয়েছে, তাই না? তো 2011 সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে এটা আসছে। আচ্ছা, 2009 সালের তুলনা। তাহলে আমরা 2011 সালে আসলে মেইনলি কত হলো দেখি। তাহলে পূর্বে যদি আমার হচ্ছে 1 টাকা হয়, তাহলে বর্তমানে কত? 105 বাই হচ্ছে আপনার 100 টাকা। পূর্বে যদি আমার হচ্ছে এই যে 110 টাকা ছিল না, এখানে যদি 110 টাকা হয় তাহলে বর্তমানে কত হবে? 105, 100 যোগ হচ্ছে আমার এখানে 110। আর যদি আমি এটা কেটে দিই, এখানে দেখুন এই 0 যদি কেটে দিলাম, তাহলে এখানে আমার থাকতেছে কত? 11 গুণন হচ্ছে আপনার 105। আচ্ছা, এখানে আমার কত হবে? এখানে হচ্ছে আমার থাকতেছে এই 11 আর 5 গুণ দিলে বাই 10, এখানে হচ্ছে 1.1। আমরা একটু গুণ দিয়ে দিই, এটা হচ্ছে 11 আর 105 যদি গুণ দিই তাহলে দেখুন কত আসে। 11 আর 105 গুণ দিলে এখানে হচ্ছে 5 অক্ষে 5, 5 0 0, 1 অক্ষে 1। তাহলে এখানে হচ্ছে এটা কাটা, 5 অক্ষে 5, 1 0 0, 1 অক্ষে 1, এটা হচ্ছে 5 5, এখানে 1155 বাই হচ্ছে আমার 10, এত টাকা, মানে হচ্ছে এখানে 115.5 টাকা। তাহলে অ্যাকচুয়ালি 115.5 টাকা কিন্তু হয়ে গেছে 2009 সালের তুলনায়। এটা কিন্তু 2009 সালে হচ্ছে আমার ছিল কত? আপনার 100 টাকা। তাহলে এখন 2009 সালের তুলনায় হচ্ছে আমার হয়ে গেল কত? 115.5 টাকা। তার মানে কত বাড়লো? অ্যাকচুয়ালি বাড়লো কত? অ্যাকচুয়ালি কিন্তু 15.5 টাকা বেড়ে গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখানে আপনার এই ম্যাথে দেখুন একটু ভুল আছে। সেটা হচ্ছে যে এই ম্যাথে যদি বলতো যে 2011 সালে চালের মূল্য 5% বৃদ্ধি পায়, অর্থাৎ 10%, প্রথমে 10 সালে 10% বৃদ্ধি পায়, 11 সালে 5% বৃদ্ধি পায়। যদি এখানে বলতো যে 5% হ্রাস পায়, তাহলে এই যে অপশনগুলো আছে এই অপশনের মধ্যে একটা আপনার 4.5% হইতো। কিন্তু ওটা যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে আমাদের অ্যাকচুয়ালি 15 যেহেতু 100 টাকা থেকে 115 টাকা হয়েছে, তাহলে আমাদের হচ্ছে কত? 15.5% হবে উত্তর।
ঠিক আছে, মেইন উত্তর হবে হচ্ছে আমাদের 15.5% অ্যাকচুয়ালি, কারণ এখানে অপশনে ভুল আছে, দ্যাটস ওয়াই ম্যাথটা আসলে মিলবে না। যদি আপনি 11 সালে 5% হ্রাস দিয়ে অঙ্কটা করেন তাহলে আসলে ম্যাথটা মিলবে। ঠিক আছে, আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেন কি আছে, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে লাভ কত হইতো? আচ্ছা, 500 টাকায় যদি সে 10% লাভ করে, 500 টাকায় 10% লাভ করলে 100 টাকায় লাভ হয় 10 টাকা, তাহলে 500 টাকায় লাভ হবে কত টাকা? আমি একদম মুখোমুখি করে দিচ্ছি। 500 টাকায় 10% যদি লাভ হয়, 100 টাকায় লাভ হয় 10 টাকা, তাহলে 500 টাকায় কত লাভ হবে? 5 দিয়ে 10 টাকা গুণ দেন, তাহলে কত? 50 টাকা। তাহলে 500 টাকায় যদি 10% লাভ হয়, তাহলে সে টোটাল এখানে 550 টাকা হচ্ছে বিক্রি করবে। ঠিক আছে, অর্থাৎ 500 টাকার একটা জিনিস সে কিনে তার বিক্রয় মূল্য হবে 550 টাকা, এবং ক্রয় মূল্য 10% যদি তার কম হইতো। এখন সে 100 টাকায় ক্রয় করছিল, 550 টাকা 500 টাকায় ক্রয় করছিল, সে হচ্ছে 550 টাকা বিক্রয় করলো, তাহলে তার লাভ হচ্ছে কত? 50 টাকা এখানে। এখন সে 500 টাকায় যে ক্রয় করছিল সেখান থেকে যদি তার 10% আবার কি ক্রয় মূল্য কম হইতো, তার মানে আমরা দেখলাম যে 10% মানে কিন্তু এই 50 টাকা, অর্থাৎ 500 টাকায় ক্রয় করে সে বিক্রি করতেছে 550 টাকা, এখানে 10% লাভ হচ্ছে, তার মানে কি 10% হচ্ছে আমার এই 50 টাকা। তাহলে তার ক্রয় মূল্য ছিল হচ্ছে 500 টাকা, সেখান থেকে যদি 50 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হয়? 450 টাকা। তাহলে তার ক্রয় মূল্য যদি 450 টাকা হইতো, এখন সে বিক্রয় মূল্য হচ্ছে তার 550 টাকা, এখান থেকে 450 টাকা বাদ দিয়ে দেই, তাহলে এখানে তার হচ্ছে লাভ হইতো তখন কিন্তু 100 টাকা। ঠিক আছে, তার লাভ হইতো 100 টাকা। এটা একদম মুখে মুখে, কারণ 10% তো, আপনি 100 টাকায় 10 টাকা, 500 টাকায় কত টাকা? 50 টাকা, শেষ। সেই 50 টাকা ওদিকে যোগ হবে, আবার ক্রয় মূল্যের ক্ষেত্রে 50 টাকা আপনার মাইনাস হবে, এই হচ্ছে তার 100 টাকা কিন্তু লাভ হইতো। আচ্ছা, এরপরে যাই পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? এটা আমরা এর আগের যে পার্ট ছিল সেখানেও করেছিলাম। তো এখানে আমরা একটু দেখি যে আমাদের কি কি আছে অপশনে আছে হচ্ছে 3/4, এরপরে আছে হচ্ছে আপনার 5/9, এরপরে আছে হচ্ছে আপনার 7/12, এরপরে আছে হচ্ছে 11/18। আচ্ছা, তাহলে এখানে বলতেছে যে এটা কোনটা বৃহত্তম। দেখুন, আমরা এটা দশমিক দিয়ে দিলে 30 দিয়ে দিব, 4 7 কত? 28, এখানে 7 পাইলাম, ওকে। এখানে দশমিক দিয়ে দিব, এটা হচ্ছে আমরা 7, এটা যদি 50 দিই তাহলে 5 9 45, অবশ্যই আমরা দেখতেছি এটা বৃহত্তম, এটা যেহেতু 7 আসছে, তাহলে এটা বাদ এখানে। এখন যদি এখানে আমি 70 দিয়ে দিই দশমিক দিয়ে, তাহলে এখানে 5 12 60, এটাও তাহলে বৃহত্তম, এটা বাদ। এখন এখানে যদি দিই এটা 110 দশমিক, তাহলে এটা কত হবে? 5 18 হচ্ছে আমার 90, 6 18তে কত হবে? 6 18তে হচ্ছে 108, 6 18তে যদি 108 হয় তাহলে 7 18তে না, বেশি হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার এখানে 0.6 পর্যন্তই যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমি দেখলাম যে এটা 0.5, এটা 0.5, এটা 0.6, এটা 0.7, তার মানে আমার হচ্ছে এই যে 30/4 যেটা, এটা 3/4 যেটা, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কী কোশ্চেন আছে দেখুন। পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে আমাদের 15.6% কত? 15.6% কত? এখানে 15.6 গুণন এটার 8% মানে কি? 8/100 কত হবে? এটা হচ্ছে আমি যদি এভাবে লিখি 156/10 গুণন 8/100, তার মানে এটা হচ্ছে আমরা যদি গুণ করি তাহলে কত হবে জানেন? এটা যদি উপরে গুণ করি 156 8 গুণ করলে হচ্ছে আমার 1248 পাবো, আর নিচে পাবো হচ্ছে 1000। এখন আমি যদি এটাকে ভাগ করি তাহলে আমার এই 3 সংখ্যা পর্যন্ত যাবে, অর্থাৎ 1.248 যেটা আছে এটা হবে আমার হচ্ছে মেইন উত্তর। ওকে, আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোনো ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? 3 কোণের একটা ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করে সেটাকে কি বলে? ধরুন এটা একটা ত্রিভুজ, এই যে কোণগুলো আছে না, এই কোণগুলো একটা সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই কোণের সমদ্বিখণ্ডক, এরা যেখানে ছেদ করবে এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে আপনার অন্তকেন্দ্র, এটাকে বলে অন্তকেন্দ্র। আর যদি
এই এই বাহু থেকে এই যে এই প্রত্যেকটা বাহুর যে একটা মধ্যবিন্দু আছে, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দুর মধ্যবিন্দু, এই বাহু থেকে যদি মধ্যবিন্দুতে এসে ছেদ করতো, এই বাহু থেকে যদি মধ্যবিন্দুতে এসে ছেদ করতো, এখান থেকে যদি মধ্যবিন্দু ছেদ করতো, তাহলে যে বিন্দুটা আমরা পাইতাম সেটা হচ্ছে আমাদের বরকেন্দ্র হইতো। ঠিক আছে, যেহেতু বলছে কোণের সমদ্বিখণ্ডক, তাহলে সেটা হবে হচ্ছে আপনার অন্তকেন্দ্র। এরপর একটা কোশ্চেন আছে কি, একটি সুষম ত্রিভুজের একটি অন্তকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে ত্রিভুজের বাহুর সংখ্যা কত? আমরা এর একটা সূত্র আমরা গত ক্লাসেই শিখেছিলাম, তারপর আমি আপনাদের আবার এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা সমান সমান হচ্ছে আপনার 360 বাই বহিস্থ কোণ। ঠিক আছে, 360 বাই কি, বহিস্থ কোণ। এখন বহিস্থ কোণ কি, বহিস্থ কোণ হচ্ছে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ দুইটা মিলে হচ্ছে আপনার 180 ডিগ্রি। বহিস্থ কোণ প্লাস অন্তস্থ কোণ দুইটা মিলে হচ্ছে কত, 180 ডিগ্রি। বাট এখানে দেওয়া আছে আপনার অন্তকোণের পরিমাণ দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে অন্তকোণের পরিমাণ যদি 120 ডিগ্রি দেওয়া হয়, তাহলে বহিস্থ কোণ কত হবে? আমি বললাম যে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ দুইটা মিলে 180 ডিগ্রি। তাহলে এখানে বহিস্থ কোণটা হচ্ছে আমার 180 থেকে যদি আমি এই অন্তকোণ যেটা দেওয়া আছে 120 বাদ দিয়ে দিই, তাহলে আমার বহিস্থ কোণটা বেরোবে। ঠিক আছে, এখানে হচ্ছে বহিস্থ কোণ প্লাস অন্তস্থ কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি আমি অন্তস্থ কোণ বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার বহিস্থ কোণ। তাহলে এখানে দেখুন 360, আর এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে হচ্ছে আমার 120 থেকে 80 হচ্ছে 60। তার মানে হচ্ছে আমি যদি এটা কাটাকাটি করি, তাহলে এখানে 6 6 কাটা, তাহলে এখানে হচ্ছে আমার 6টি হচ্ছে বাহুর সংখ্যা হবে। ঠিক আছে, তো আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে দেখুন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের x মাইনাস 1/x সমান সমান 7 দেয়া আছে। আমাকে বের করতে বলতেছে হচ্ছে আপনার x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত। তো এটা মানে আমাকে বের করতে হচ্ছে। এটা আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে আপনার a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমাদের কিন্তু এই x প্লাস 1/x এটার কিন্তু আমাদের মানটা নাই, এই মানটা কিন্তু আমাদের কিন্তু বের করে নিতে হবে। ঠিক আছে, তো এই মানটা আমাদের বের করে নেওয়ার জন্য আমি এখান থেকে বের করবো। এখান থেকে বের করবো কীভাবে দেখুন, কলমের কালি শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে 1/x এটা হোল স্কোয়ার যদি করে দিই সমান সমান এটা হচ্ছে 49। এটা দেখুন a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান কত, 49। এখন এটা x প্লাস 1/x, এখানে x x কাটা, 4 এর পাশে চলে গেলে কত হবে, 53 হবে। 53কে এই রুট পাশে নিয়ে গেলে কত হবে, রুট ওভার 53। এখন এখানে যদি রুট ওভার 53 বসাই আর হচ্ছে এখানে আমি a মাইনাস বি এটা 7 বসাই, তাহলে আমার উত্তর আসতেছে কত, এটা হচ্ছে 7√53। তো 7 রুট ওভার 53 হচ্ছে আমার উত্তর আসার কথা, কিন্তু 7 রুট ওভার 53 কিন্তু আমার অপশনে নাই। তো অপশনে না থাকলে তার মানে কি, এটা আসলে ওরা যেটা চেয়েছিল আই থিঙ্ক সেটা হচ্ছে যে এখানে প্লাস হইতো, এখানে প্লাস হলে কিন্তু ওটা মিলতো। ঠিক আছে, তো যাই হোক আমরা চলে যাই আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের 9x স্কোয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। এখানে কি বলতেছে যে 9x স্কোয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে আমাদের হচ্ছে যোগফলটি পূর্ণবর্গ হবে। তো আমরা এটা একটা সূত্র ফেলানোর ট্রাই করি। এটা 3x স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a, এখানে দেখুন 3x এর উপরে স্কোয়ার দিলে আমার 9x স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে 2a যখনই দিলাম তার মানে কতটুকু আসছে, 3 দুগুণা 6x, কিন্তু আসছে আমার 30x। তাহলে আমি যদি এটাতে 5 গুণ করে দিই তাহলে কত, 3 দুগুণা 6 অর্থাৎ 3 দুগুণা 6, 6x এর সাথে 5 গুণ করলে 30x কিন্তু হয়ে গেছে। আর এখানে b স্কোয়ার মানে যে 5 স্কোয়ার, তার মানে দেখুন এখানে 9x স্কোয়ার, 9x স্কোয়ার, এখানে 30, এখানে 30 ঠিক আছে, বাট আমাকে এক্সট্রা যোগ করতে হচ্ছে কত, 5 স্কোয়ার, তার মানে কত, 25। ঠিক আছে, এটা আমাকে 25 যোগ করতে হবে। তো আমি চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে কত সময়ে 300 টাকা সুদ আসলে 405 টাকা হবে। অর্থাৎ এখানে আসল দেয়া আছে 300 টাকা, কিন্তু সুদ আসল দেয়া আছে হচ্ছে 405 টাকা। তাহলে আমার সুদ কত এটাতে বলুন, আসল 300 টাকা, আসল 300 টাকা, সুদ আসল হচ্ছে আমার 405 টাকা। তাহলে সুদ আসল যে 504, এখান থেকে আমি আসলটা যদি বাদ দিয়ে দিই তাইলে কি আমার এটা হচ্ছে আমার সুদ না, অর্থাৎ আসল টাকা সুদ প্লাস আসল থেকে আমি আসল বাদ দিলাম, এটা হচ্ছে আমার 105 টাকা যেটা সেটা আমার সুদ। সুদ মানে কি, আয়, আমরা জানি আয়। ঠিক আছে, আয় এর মান হচ্ছে সুদ। তাহলে আমরা একটা সূত্র জানি, আয় সমান সমান PNR। এখানে আয়টা হচ্ছে সুদ, পিটা হচ্ছে আমার আসল, এনটা হচ্ছে বছর, আর আরটা কি, আরটা হচ্ছে আমার আপনার
বার্ষিক যে আসলে রেট যেটাকে বলে, এই যে 5 টাকা হার যেটা দিছে আর কি, সুদের হার, ঠিক আছে। তাহলে এটা আমাকে কি করতে বলছে, কত সময়, মানে আমাকে এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমি 105 দিলাম, পি এর মান আমরা কি জানি 300 টাকা আমার দেওয়া আছে, এন এর মানটা বের করতে হবে। আর 5% দিয়ে আছে না বার্ষিক 5 টাকা হার সুদে, 5 টাকা 5% মানে কি 5/100। এখানে দেখুন এই 0 0 কাটা, উপরে থাকে 5, 3 5 কত 15। আচ্ছা এখানে 105 সমান সমান 15 n। এখন 15টার পাশে চলে আসবে, অর্থাৎ আমি এখানে n সমান সমান কি লিখতে পারি, 105 বাই কত 15, 6 15 90, 7 15 কত আপনার 105, অর্থাৎ আমার 7 বছর লাগবে হচ্ছে আপনার এটা হইতে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের মোটামুটি যে ম্যাথের যে পার্ট সেটা। তো ম্যাথের পার্ট না, সরি, একদম পুরো যে ক্লাসটাই আমি আপনাদেরকে আসলে দিয়ে দিলাম। তো আপনারা এখন কি করতে পারেন, এখন আপনারা আমার যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আপনারা যদি চান যে এই যে ক্লাসটা আমরা করলাম এর উপর একটা আসলে এক্সাম দিয়ে দিব, কতটুকু আপনারা বুঝতে পেরেছেন বা কতটুকু আপনাদের মাথায় আসে সেই জিনিসটা একটু ঝালাই করে নেবেন বা একটু নিজেকে টেস্ট করবেন, নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করবেন, তাহলে আপনারা সেই লিঙ্কে চলে যান, সেখান থেকে আপনারা ইজিলি একটা এক্সাম লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এক্সামটা দিয়ে আপনারা দেখুন যে আসলে আপনাদের কী অবস্থা এবং আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। তো সেটা আমি দেখে নিব এবং পাশাপাশি এইটা আমি আমার যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা আমি পাবলিশ করে দেওয়ার ট্রাই করবো বা দিব, যদি আপনারা চান। তো আপনারা সেখানেও যোগ অ্যাড হয়ে নেবেন, ফেসবুক গ্রুপ প্লাস ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাড হয়ে নেবেন। এবং পরবর্তীতে আমরা আমাদের যে আরেকটা পার্ট আছে, অর্থাৎ 2012 সালের কিন্তু 5 নাম্বার পার্ট এটা গেল, আরেকটা পার্ট আছে 6 নম্বর। 2012 সালে 6টা প্রশ্নে আসলে পরীক্ষা হয়েছিল বা 6টা ধাপে পরীক্ষা হয়েছিল আমি যদি বলি এই প্রধান শিক্ষক নিয়োগ। তো সেটা আমরা খুব দ্রুতই আবার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে বা আপনারা আসলে কতটুকু বুঝতে পেরেছেন, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, পাশাপাশি আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।